তো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো ফার্স্ট ক্লাস হচ্ছে নাম্বার। নাম্বার পার্ট 1 লেখা দেখছো? এবং পার্ট 1 লেখার মানে হচ্ছে নাম্বার উপরে, তার মানে আরো ক্লাস আছে। এবং আরেকটা ক্লাস আছে নাম্বার পার্ট 2, সেটা আমাদের 5 নাম্বার ক্লাস। এটা একটু ইজি, আর 5 নাম্বার ক্লাসটা একটু কঠিন, এই জন্য এটাকে একটু গ্যাপ দেওয়া হয়েছে। এবং ক্লাসের নিয়ম হচ্ছে সবার রেসপন্স করতে হবে। সবাই মাইক অফ করে রাখছো, এভাবে ক্লাস হবে না, কথা বলতে হবে। ঠিক আছে, সবার কথা বলতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, সবার রেসপন্স করতে হবে, কারণ যদি চুপ করে থাকো তাহলে ম্যাথ বুঝতে পারবা না, মানে ক্লাসটা করা না করা এক। আচ্ছা, তো ইংলিশে ম্যাথ গুলা করার জন্য আমাদের কিছু টেকনিক জানতে হবে, ঠিক আছে? এবং টেকনিক গুলো দেখার আগে আমরা দেখবো যে আসলে নাম্বার বলতে আমরা কি জানতে চাইতেছি এই ক্লাসটায়। ঠিক আছে, আমি যখন একজনকে বলবো, সে আমার সাথে কথা বলবে এখন। আহ ফাহিম শুভ। জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখো একটা স্লাইড আছে, আমি এখানে নাম্বার সিস্টেম দেখছি, দেখছো? দেখা যায় না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন নাম্বার সিস্টেমে আমরা যে একটা ফ্লো চার্ট দিছি, এই ফ্লো চার্টটাকে আগে কখনো দেখছো? না ভাইয়া। আচ্ছা, এটা আসলে কি আমি একটু ক্লিয়ার করি। কেউ কি দেখছিলা, মানে এই জিনিসটা জানো যে নাম্বারকে যে যে এত বড় একটা ফ্লো চার্ট বা একটা ট্রি বানাইলাম, কেউ আগে দেখছো এটা? সারা বা ঈশা, কেউ আগে দেখছিল এটা? না ভাইয়া। আচ্ছা, এই জিনিসটা আসলে কি আমরা দেখি। তো নাম্বার সিস্টেমের ভিতরে তো অনেক নাম্বারই আছে, হ্যাঁ না? যেমন এই যে এখানে এখানে একটা জিনিস দেখি, এখানে অনেক ধরনের নাম্বার আছে। এখন এই নাম্বার গুলার ভিতরে এক একটা তো দেখতে এক এক রকম, তাই না? এই যে একটা ভগ্নাংশ, একটা উপর রুট আছে, একটা দশমিক, একটা শুধু জিরো, একটা মাইনাস, একটা প্লাস, এই যে এখানের মতো, ঠিক আছে? তো এগুলাকে ক্লাসিফাই করা যায় আলাদা আলাদা ভাবে, মানে এক একটাকে একটা গ্রুপে ফেলানো যায়। যেমন আমাদের প্রচারটা শুরুই হয়েছে নাম্বার দিয়ে, দেখো। নাম্বার নাম্বারকে শুরুতে 2 ভাগ করা হয়েছে, একটা ইমাজিনারি, একটা হচ্ছে রিয়েল নাম্বার। ইমাজিনারি মানে বলতে হচ্ছে কি, যেগুলো অবাস্তব। ঠিক আছে, আর রিয়েল নাম্বার মানে যেগুলো বাস্তব। তো আমরা এখানে খুব ডিটেল আমাদের যাওয়া লাগবে না, জাস্ট আমরা বেসিক থেকে জানার জন্য জানতেছি। যার খুব বেসিক জানতে হবে সে এখানকার এই যে প্রথম 2 পেজ করলেই জেনে ফেলতে পারবে, যেটা আসলে পরীক্ষার জন্য দরকার নাই। ঠিক আছে, তো আমরা হালকার উপরে যাই। তো আমাদের আসলে আলোচনার বিষয় কিন্তু রিয়েল নাম্বার থেকে। রিয়েল নাম্বার কোনগুলা? এই যে এখানে দেখো, এই সেকেন্ড যে বক্সটা আছে এখানে, এখানে যত রকমের সংখ্যা আছে সবগুলো কিন্তু আসলে রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা। ওকে। এবং এই বাস্তব সংখ্যাগুলোকে 2 ভাগে ভাগ করছে, একটা কি রেশনাল, একটা হচ্ছে ইরেশনাল। তো রেশনাল আর ইরেশনাল কি, এক লাইনে যদি বলি, রেশনাল হচ্ছে যেগুলাকে আমরা একটা ফ্র্যাকশন আকারে লিখতে পারবো। ঠিক আছে, 1/4 আকারে লিখতে পারবো। এবং 1/4 যে লিখতেছি, নিচে কখনো কি জিরো হতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে রেশনাল। ইরেশনাল কোনগুলা? এই যে রেশনাল বাদের বাকি যারা থাকে, এই যে এখানে কয়েকটা এক্সাম্পল দিছে। ইরেশনাল কারা সেটা আমাদের একটা দুটো এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে মনে রাখতে পারবো। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, দেখো, 1.245196764, তারপর চলতেই আছে। তার মানে জিনিসটা কি, এমন একটা ভগ্নাংশ যেটা রিপিট হচ্ছে না, দেখো নাম্বার গুলা সব এলোমেলো আসতেছে এবং কোনো লিমিট নাই, চলতেই আছে এরকম সংখ্যা। তারপরে যে কোনো সংখ্যা যেটার উপরে রুট আছে, ঠিক আছে, এবং যাকে আর ভাঙানো যায় না, যেমন √4 কে কিন্তু ভাঙানো যায়, যেটা 2 হয় প্লাস মাইনাস, তাহলে এটা রেশনাল। কিন্তু √2 কে আর ভাঙানো যায় না, এই জন্য এটা ইরেশনাল। তারপর একটা ইরেশনাল নাম্বার, পাই একটা ইরেশনাল নাম্বার। পাই মানে হচ্ছে কত? 3.1416। এটা কি সবাই জানো পাইয়ের মান যায় কত? 3.1416 কি সবাই জানো? জি ভাইয়া। জি ভাইয়া। এটাকে আরেকভাবে লেখা যায়, এটা আমি আমাদের আগের ক্লাসে দেখাইছিলাম, কেউ কি দেখছিলে বলো তো? পাইকে টু থ্রি বাই পয়েন্ট ওয়ান ফোর সেভেন হ্যাঁ, 3.1416 না লেখা 22/7 লেখা যায়। এবং এটাই আমরা আমাদের ম্যাথে বসাবো সব সময়, যেখানে আমাদের পায়ের মান লাগবে। পায়ের মান লাগবে আমাদের সার্কেল টপিকে। ঠিক আছে, আমরা এটা বসাবো, কখনো এটা বসাবো না। কেন বসাবো না? কারণ আমরা ম্যাথে ক্যালকুলেটর ইউজ করতে পারি না এসব পরীক্ষায়, এই জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন এবার আসি তাহলে আমাদের রেশনাল না কারা, মানে ইরেশনাল কারা, তাদের একটা দুটো এক্সাম্পল থেকে আমরা চিনতে পারি। এই 4টা এক্সাম্পলই এনাফ কিন্তু ইরেশনাল চেনার জন্য। তাহলে রেশনাল কারা? রেশনাল মানে একটু আগে বলছি কি, যাদেরকে ভগ্নাংশ আকারে লেখা যায় এবং ওদের হরে কখনো শূন্য আসবে না। ওকে। এখন এদের ভিতরে কিন্তু আরো অনেক ভাগ আছে, দেখো রেশনাল গুলো এবার 2 ভাগ হয়েছে, ফ্র্যাকশন আর ইন্টিজার। ফ্র্যাকশন মানে কি, ভগ্নাংশ। ঠিক আছে, তো ভগ্নাংশ গুলা। আর ইন্টিজার মানে কি,
পূর্ণ সংখ্যাগুলো মানে যেগুলো ভগ্নাংশ না, ভগ্নাংশ এবং দশমিক এর ভিতরে চলে যায়। ওকে, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ এবং দশমিক। আর ইন্টিজার মানে কোনগুলা, যেগুলো পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বলতে -1 -2 অথবা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এগুলো সব প্লাসের দিকে এনিথিং হবে, কিন্তু ফ্র্যাকশন অথবা দশমিক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে রেশনালের দুইটা পার্ট, ফ্র্যাকশন আর ইন্টিজার। আর আজকে যে ক্লাস সেটা হচ্ছে আমাদের পুরোপুরি এখান থেকে, এই ইন্টিজার পার্টটা। ঠিক আছে, ইন্টিজার মানে কারা তাহলে? যেগুলা কোনো ভগ্নাংশ হবে না এবং দশমিক হবে না, বাকি সবকিছু। বাকি সবকিছু বলতে কিন্তু আবার এই পার্টটা আনতেছে না, এই পার্টটা বাদ, এই পার্টটা বাদ। এই পাশের শুধুমাত্র ফ্র্যাকশন এবং দশমিক গুলা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে কি ইন্টিজার। ওকে, এবং ইন্টিজারের দুইটা পার্ট বেরোছে, একটা হচ্ছে হোল নাম্বার আর নেগেটিভ নাম্বার। হোল নাম্বার কোনটা, নেগেটিভ নাম্বার কোনটা কেউ জানলে আমাকে বলো। স্লাইডে আছে, দেখে বলতে পারো। হোল নাম্বার হচ্ছে 0 থেকে যতগুলো সংখ্যা মানে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, 0 হোল থেকে নাম্বার মানে কি পজিটিভ নেগেটিভ সবগুলা মিলে? না, আচ্ছা বলি, এখানে দেখো ইন্টিজার আর হোল নাম্বার আর নেগেটিভ আলাদা করছে। তো যখন নেগেটিভকে আলাদা করে দিচ্ছে তার মানে কি হোলের ভিতরে তো তাহলে নেগেটিভ সংখ্যা নাই। ঠিক আছে, তাহলে হোল নাম্বার কারা? হোল নাম্বার হচ্ছে যে এখানে লিখছে দেখো, 0 থেকে প্লাসের দিকে, দেখছো, 0 থেকে শুরু করে প্লাসের দিকে সবগুলো হচ্ছে হোল নাম্বার। আর নেগেটিভ নাম্বার কোনগুলা? 0-এর অপোজিট সাইডে, তার মানে কি ওই যে -1 থেকে শুরু হবে, তার -2 -3 মাইনাসের দিকে যত দূর যেতে পারে ওরা হচ্ছে নেগেটিভ। হোল নাম্বার কারা? 0 প্লাস অল পজিটিভ নাম্বার। আবার হোল নাম্বারকে দুইটা ভাগ করছে দেখো, 0 কে আলাদা করছে এবং ন্যাচারাল আলাদা করছে না। তাহলে হোল নাম্বার যদি হয় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, হোল নাম্বার যদি এটা হয়, 0 কে যদি আলাদা করে দেই, তাহলে ন্যাচারাল কারা? এই যে এখান থেকে শুরু হবে, ন্যাচারাল +1 থেকে শুরু হবে। ঠিক আছে, এবং এই জিনিসটা কিন্তু এই বক্সটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যদি ঠিক মতো করো। এই দেখো, সবচেয়ে ছোট পার্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে শুধু পজিটিভ এর, এই যে +1 2 3। হোল নাম্বার কোনটা? ন্যাচারাল নাম্বার এন্ড 0, মানে কি এই সবগুলোর সাথে একটা 0 অ্যাড করলেই হোল নাম্বার হয়ে যায়। তারপরে ইন্টিজার কারা? অল হোল নাম্বার, এই যে হোল নাম্বারের বক্সে যা ছিল সবগুলা, এবং ওদের অপোজিট সাইড মানে কি নেগেটিভ সাইড গুলো চলে আসবে। এবং যা বলছিলাম আমি শুরুতেই, ইন্টিজার মানে কি দশমিক এবং ভগ্নাংশ বাদে বাকি সবাই হচ্ছে ইন্টিজার। তার মানে এখান থেকে এদিকে আস্তে 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 আগাচ্ছে, এবং আমাদের জানার বিষয় শুধুমাত্র ইন্টিজার থেকে শুরু করে এই পর্যন্ত। ইন্টিজার হোল নাম্বার জানলেই চলবে। ইন্টিজার মানে হচ্ছে প্লাস মাইনাস জিরো সবাই, কিন্তু কোনো ভগ্নাংশ না, দশমিক না। ঠিক আছে, আর হোল নাম্বার মানে কি 0 থেকে শুরু করে পজিটিভ দিকে। এতটুকু সবাই বুঝছো নাকি বলো? জি ভাই, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, যারা কথা বলতেছে না তাদের ভিতরে একজন বলবা, সারা কথা বলবা এখন। আরেকজন আছে জি নূর, ভাইয়া। হ্যাঁ কথা বলবা। বলো তো, তুমি কি বুঝছো এই যে এই তিনটাকে যে আমি কানেক্ট করলাম, এটা আবার আমাকে দেখে বলো। এই ন্যাচারাল হোল তিনটা আর হচ্ছে, হ্যাঁ, হোল নাম্বারটা হচ্ছে 0 থেকে পজিটিভের দিকের নাম্বার গুলা, আর নেগেটিভ নাম্বার হচ্ছে 0 এর আগের গুলা, মানে ঋণাত্মক সংখ্যাগুলা। আর হুম, আর আর কি? আর জিরোটা হচ্ছে এই যে ধনাত্মক সংখ্যার দিকে, ওই 1 2 ওগুলা বাদে শুধু 0 যেটা ওইটা। হুম হুম। আচ্ছা, তো মোটামুটি এতটুকু বুঝলেই চলে, কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যেটা আমাদের এই যে নাম্বার সিস্টেমের ফ্লো চার্টে অ্যাড করে না, সেটা আমি আলাদা বলি। ঠিক আছে, সেটা তোমরা খাতায় লিখবা। আর খাতায় কি কিছু লিখতেছো? খাতায় কি আদৌ কিছু লিখতেছো তোমরা? লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে তোমাদের পজিটিভ, নেগেটিভ এবং নন নেগেটিভ। মানে ওদের সাইনের উপর ডিপেন্ড করে নাম্বারদের তিনটা ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ সংখ্যা, একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা, আর একটা হচ্ছে নন নেগেটিভ সংখ্যা। পজিটিভ বলতে আমাদের +1 থেকে শুরু করে +2 থেকে শুরু করে প্লাসের দিকে যত সংখ্যা আছে। নেগেটিভ মানে হচ্ছে -1 থেকে শুরু করে -2 -3 যত দূর যাওয়া যায়। তার নেগেটিভ সংখ্যা কোনটা বলে একজন? 0। হ্যাঁ, নন নেগেটিভ হচ্ছে 0, এবং ওই একজন। এটা কেন আমাদের জানা লাগতেছে, আমরা সামনে ম্যাথ তুলে দেখবো যে এটা আমাদের কাজে লাগে, এবং এখান থেকে আরো ইনফরমেশন বের করা যায়, সেটা হচ্ছে 0। আচ্ছা, 0 ইভেন নাম্বার নাকি অড নাম্বার একজন বলো তো? মানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? ইভেন নাম্বার। ইভেন নাম্বার ভাইয়া। হ্যাঁ, 0 হচ্ছে একটা ইভেন নাম্বার,
এবং এটা হচ্ছে একটা ইভেন নাম্বার, এটা আমাদের ম্যাথে লাগবে এবং এই ইনফরমেশনটা কিন্তু আমাদের অনেক ক্যালকুলেশন ছোট করে ফেলবে, মানে আমাদের পরীক্ষা অনেক টাইম সেভ হবে। ঠিক আছে, শুধুমাত্র জিরো যে একটা ইভেন নাম্বার এটা জানার কারণে। তাহলে সবচেয়ে ছোট ইভেন নাম্বার হচ্ছে জিরো, আর সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যা কোনটা? -1 -1 হ্যাঁ, -1 হচ্ছে সবচেয়ে বড় নেগেটিভ সংখ্যা, বিগেস্ট নেগেটিভ সংখ্যা। ঠিক আছে, তাহলে আর বিগেস্ট নেগেটিভ সংখ্যা -1, সবচেয়ে বড় ইভেন সংখ্যা, সবচেয়ে ছোট ইভেন সংখ্যা হচ্ছে কি জিরো। এই দুটা সবাই আপাতত জানে রাখো। ঠিক আছে, এগুলো আমাদের ম্যাথে লাগবে। আর লেখো এই দুটা ওয়ার্ড অ্যাটলিস্ট লেখো, এবং কি যে জিনিসগুলো লেখো, কারণ এগুলা স্লাইডে নাই। এতটুকু সবার ক্লিয়ার নাকি দেখো, তাহলে এবার আমরা ব্যাপ্তের দিকে যাব। জি ভাইয়া এতটুকু ক্লিয়ার হবে। আচ্ছা, এবার ম্যাথের দিকে যাই আমরা আস্তে আস্তে। আচ্ছা, ম্যাথ গুলা করার কিছু সিকোয়েন্স আছে, আমরা আস্তে আস্তে যাই। ঠিক আছে, ইংলিশে যে ম্যাথ গুলা থাকে বা বাংলাও থাকতে পারে জাহাঙ্গীরনগরে, আমরা ফার্স্টে কি করবো, পুরো ম্যাথ আগে পড়বো। ফুল ম্যাথ আমাদের আগে রিড করতে হবে। ঠিক আছে, এমন না যে একটা লাইন পড়ে একটা ইকুয়েশন লিখে ফেললাম, এমন করা যাবে না। প্রথমে আমাদের পুরা ম্যাথটা পড়তে হবে, এরপরে হচ্ছে আমাদের অপশন গুলোর দিকে তাকাতে হবে। ঠিক আছে, মানে অপশন গুলোকে টেস্ট করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে, যদি অপশন টেস্টে আমাদের ম্যাথটা না করা যায়, মানে বের না হয়, তাহলে আমরা ফর্মুলা চেক করব। তাহলে প্রথম কাজ কি, পুরো ম্যাথটা পড়ে আসা খুব ভালোভাবে, তারপর অপশন টেস্ট করা, তারপর হচ্ছে ফর্মুলা দেখা। ফর্মুলা দিয়েও যদি না মিলে, তারপর আদার কোনো টেকনিক আমরা খাটাবো। ঠিক আছে, পুরো ম্যাথ করবো, অপশন টেস্ট করব, না মিললে ফর্মুলা, তাও না মিললে আদার কোনো টেকনিক যেটা আমরা শিখবো ওটার উপরে। ঠিক আছে, এতটুকু বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই স্ট্র্যাটেজি নিয়ে প্রত্যেকটা ম্যাথ করা ট্রাই করব, কারণ আমাদের ম্যাথটা পারাটা কিন্তু এখানে আমাদের টার্গেট না। আমাদের যে কোনো ম্যাথ, আমাদের ম্যাথটা পারার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি, কম সময়ে পারা। ঠিক আছে, কারণ যদি শুধু পারার জন্য মার্কস দিত, তাহলে একটা টাইম লিমিট থাকতো না। এফবিএস এর যে কোনো ম্যাথই পোলাপান পারে না, একটা কারণে, কারণ সময় কম থাকে। মানে এখানে এমন ম্যাথ দেয় যে কাউকে যদি 2 ঘন্টা বসায় রাখে শুধু ম্যাথের জন্য, সে পারবে শেষ করতে সবগুলাই, যদি মোটামুটি ম্যাথ বুঝে। আটকায় যায় টাইমের জন্য, যে আমরা টাইম কমে পারার জন্য কিন্তু টেকনিক গুলা। আচ্ছা, তাহলে আমরা প্রথম ম্যাথটা পড়ি। ম্যাথ 1, sum of 3 numbers x, y, z is 12. What is the largest 3-digit number formed by these 3 numbers once? এই যে এই ম্যাথগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, মানে তুমি যদি একটা ওয়ার্ড মিস করো, তুমি মিলতে পারবে না। যখন এখানে কিছু কি ওয়ার্ড আছে দেখো, লার্জেস্ট, আবার কি দেখো, ওয়ান্স। আচ্ছা, পুরোটা অর্থ আমরা বের করি। সাম অফ 3 নাম্বারস এক্স ওয়াই জেড ইজ 12, মানে 3টা সংখ্যা আছে এক্স ওয়াই জেড, যাদের সাম মানে যোগফল হচ্ছে 12। ঠিক আছে, 3টা সংখ্যার যোগফল 12 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট 3-digit নাম্বার ফর্মড বাই দিস 3 নাম্বার ওয়ান্স, মানে এই 3টা নাম্বারকে ইউজ করে একটা নাম্বার বানাতে হবে, সেটা কি 3 ডিজিটের হবে, এবং সেটাকে সবচেয়ে বড় বানাতে হবে। মানে এই 3টা দ্বারা যত বড় সংখ্যা বানানো যায়, কিন্তু এই ডিজিট গুলা কয়বার ইউজ করবো, একবার, যে ওয়ান্স, মানে একবার ইউজ করে একটা 3 ডিজিটের নাম্বার বানাতে হবে। মানে আমি যদি ধরে নেই যে এক্স ওয়াই জেড হচ্ছে 1 2 3, ঠিক আছে, এই 3জনকে ইউজ করে 3 ডিজিট একটা সংখ্যা বানাতে হবে, সেটা কি 123 বানাতে পারি, 321 বানাতে পারি, তারপরে কত 231 বানাতে পারি, কম্বিনেশন করতে পারি। কিন্তু কখনো 1 1 2 এরকম বানাতে পারবো না, একটাকে 2বার ইউজ করা যাবে না, কারণ কি, ওরা একবার ইউজ করতে বলছে। এতটুকু সবাই বুঝছে নাকি? দেখো ম্যাথে কি বলছে। জি ভাইয়া। আচ্ছা, তো এতটুকু যদি বুঝো, তাহলে এখন আমাদের কি বলছিলাম, ফার্স্টে ম্যাথটা পুরোপুরি পড়তে হয়, এরপর কি অপশন দিয়ে অ্যান্সার বের করার জন্য সেটা চেক করতে হয়। অপশনের দিকে তাকাই এখন। তাহলে 4টা অপশন আছে, আর এখানে 4 নম্বর অপশনটাই দেখো কি 4 ডিজিট নাকি। তো যদি এখানে 4টা সংখ্যা থাকে, 4টা অঙ্ক থাকে, তাহলে এটা কি আমাদের কোনো কনসিডারেশন হতে পারে আমাদের অ্যান্সারের জন্য? না ভাইয়া হতে পারে 3 নাকি? ডিজিট না তো ভাইয়া। হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা আগেই বাদ। এভাবে আমাদের আগে ছাঁটাই করে নিতে হবে, তাহলে আমাদের করতে টাইম কম লাগে। এবার বলছে কি লার্জেস্ট সংখ্যাটা বের করতে হবে। এখন দেখো তিনোটা অপশন, তিনোটাই কিন্তু যোগ করলে 12 আসে। এখানেও 12, 9 আর 1 10 আর 2 12, যেটা আমাদের শতের সাথে মিলে। এখানেও 12, এখানেও 12, কিন্তু আমাদের সবচেয়ে বড়টা লাগবে। এই 3জনের ভিতরে সবচেয়ে বড় কিন্তু কত, 930, বাকি 2জনকে দূর থেকে ছোট। তার মানে এই ম্যাথের অ্যান্সার কি হবে, অপশন সি। বুঝছো কি এতটুকু? দেখো তো ম্যাথটা। জি ভাইয়া। জি ভাইয়া।
আচ্ছা, এই মাত্র জি ভাইয়া বললো, কে সারা বলছো, সারেন বলছো, না আরেকজন আছে তো? না ভাইয়া আমি ভাইয়া আমি বলছি। বলিনি। আচ্ছা, রেসপন্স করতে হবে, লিস্ট ম্যাথ বুঝলেও রেসপন্স করতে হবে, যে বুঝছি, ঠিক আছে। ওকে, তো এখানে তাহলে আমরা জিনিসটা আসলে কি দেখলাম, যে যারাই মনে করো এই টেকনিকটা জানা, যে পুরো ম্যাথ পরে আইসা পরে অপশন টেস্ট করতে হয়, তারা কি করতো, এই যে একটা একটা লাইন পড়তো, ঠিক আছে, সাম অফ থ্রি নাম্বার এক্স ওয়াই জেড ইজ 12 লেখা শুরু, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 12, ঠিক আছে, এরপরে বাকি টু। কিন্তু আমরা কিছুই করলাম না, আমার ম্যাথের একটা লাইনও কিন্তু লেখা লাগে নাই, খালি দেখছি আর দাগাইছি। তো আমাদের এভাবে আগাইতে হবে। আচ্ছা, সবাই বুঝলে, তাহলে 2 নাম্বারটা যাই। আচ্ছা, ম্যাথ 2, which are the following numbers sum is 10 and product is 24? which of the following numbers, মানে অপশনগুলোর ভিতরে কোন সংখ্যাগুলোর যোগফল 10, সাম 10 এবং প্রোডাক্ট কত 24, মানে গুণফল 24, এটা বের করতে বলছে। এটাও কি অপশন টেস্ট করা যাবে না অন্য কিছু করতে হবে, দেখো তো। ডি নাম্বার অ্যান্সার ভাইয়া, অপশন টেস্ট করা যাবে। অ্যান্সার কোনটা সেটা তো জানি না, কিন্তু আগে জিজ্ঞেস করছি যে অপশন কোনটা, মানে অপশন কি চেক করতে অপশন হবে নাকি টেস্ট আমরা করা কোনো যাবে। ফর্মুলা ইউজ করবো? হ্যাঁ, আমাদের ফর্মুলা লাগবে না, অপশন টেস্ট করা যাবে। কিভাবে দেখো, সাম বলছে 10 বের করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা তো এই অপশনগুলো দেখে দেখে করতে পারি। আচ্ছা, অপশন প্রথমটার দিকে তাকাই, আমাদের যোগফল কত আসে, -10। তো যে বলছে অপশনে অ্যান্সার, সে ভুল বলছে। অপশন ঠিক ডি আছে? অ্যান্সার ভাইয়া, 4 6 আচ্ছা 24। আচ্ছা, একটা একটা করে দেখি। তাহলে এখানে গুণফল আসে -10, আমাদের কিন্তু +10 আছে, মাইনাস চিহ্ন নাই, এটা বাদ, প্রথমে বাদ। এই দুইটা আবার যোগ করি, এখানে শুধু 2 আসে, এটাও বাদ। তারপরে এই দুইটা যোগ করি, এখানে +10 আসে, কিন্তু গুণ করলে আসে -24, আমাদের -24 না, +24 দেওয়া আছে। তারপরে এই দুইটা করি, 4, এটা কি 10 আসে, আর গুণ করলে আসে কত 24, মানে আমাদের দুইটা লাইন লেখা ছিল, তোমরা সাথে কি অপশন ডি মিলে যায়, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। সবাই বুঝছো নাকি দেখো এটা, বা যে বুঝো না সে বলো যে বুঝে নেই। জি ভাই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, 3 নাম্বারটা দেখি এবার। The sum of three consecutive odd numbers is 57. The middle number is what? আচ্ছা, sum of three consecutive odd number, consecutive মানে হচ্ছে ক্রমিক, মানে পরপর আসা। আচ্ছা, এটা এতটুকু ভাঙাই। ক্রমিক বলতে হচ্ছে আমরা যখন 1 2 3 দেখি, তার মানে কি, এই যে একটার পর একটা আসা, যে সিরিয়ালে আসার ব্যাপারটাকে আমাদের কনজিকিউটিভ বলে, বাংলা বলে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। তো 3টা ক্রমিক সংখ্যা, মনে করো অড বললো না, তখন তুমি পড়তা কি, সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বার ইজ 57, মানে 3টা ক্রমিক সংখ্যার যোগফল 57। যেহেতু এখানে অড বলছে, তাহলে আমাদের কনসিডারেশন হবে এই ম্যাথ গুলা, মানে এই সংখ্যাগুলা 1 3 5 7 এরকম, কারণ কি অড সংখ্যা বলছে, ঠিক আছে, এভাবে। আর যদি ইভেন বলতো, তাহলে আমরা এইগুলা চিন্তা করতাম, ঠিক আছে, এভাবে। অড বলাতে আমরা এই যে অড গুলা চিন্তা করব, ইভেন বললে এগুলা চিন্তা করব, আর যদি কিছুই না বলে শুধু কনজিকিউটিভ নাম্বার বলতো, তাহলে 1 2 3 4 এভাবে আগাইতাম। এখন একজন আমাকে বলো তো দেখি, একটা কনজিকিউটিভ নাম্বার থেকে আরেকটা কনজিকিউটিভ নাম্বারের ডিফারেন্স কত? 2 1 2 2 +2। না, শুধু কনজিকিউটিভ বলছি তো, একটা ও, কনজিকিউটিভ one. একটা কনজিকিউটিভ ওয়ান ওয়ান, হবে এই ভাইয়া। লাইনগুলো। আচ্ছা, এগুলো অনেক সময় ভুলে যাও, লিখে রাখো। কনজিকিউটিভ নাম্বারের একটা থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে কত, 1 ডিফারেন্স, ঠিক আছে। আর যদি অড অথবা ইভেন হয় কনজিকিউটিভ, তাহলে সেটা হবে কি 2 করে, ঠিক আছে। 2 ডিফারেন্স, কি হবে 2 ডিফারেন্স দেখো, 4 আর 2 এর ভিতরে ডিফারেন্স কিন্তু 2, তারপরে 6 আর 4 এর ভিতরে ডিফারেন্স কত 2, এই দুটার ভিতরেও 2। তাহলে অড আর ইভেন যেটাই হোক, ডিফারেন্স হচ্ছে 2 করে, এবং শুধু কনজিকিউটিভ নাম্বার হলে ডিফারেন্স হচ্ছে 1 করে। আচ্ছা, এতটুকু বুঝলে এবার আমরা একটু আগাই সামনে। সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলছে যে 3টা কনজিকিউটিভ অড নাম্বারকে যোগ করলে আমরা 57 পর ওদের মিডল সংখ্যাটা বের করো। আচ্ছা, তা আমি একটা টেকনিক বলি, সেটা হচ্ছে যখনই একটা লাইনে আমাদের বলে দিবে সাম এবং ওদের সংখ্যা, মানে যে ওদের সাম কত 57, এবং ওরা কয়জন এখানে 3 জন, তার মানে ওদের সদস্য সংখ্যা এবং ওদের কি যোগফল দেওয়া আছে, এরকম যদি থাকে এটা আমরা তাহলে চিন্তা করবো এভারেজ কিভাবে বের করা যায়, মানে গড় কিভাবে বের করা যায়। এভারেজ কিভাবে বের করতে আমরা জানি সবাই, এভারেজ করার জন্য কিন্তু সাম বের করতে হয় সংখ্যাগুলোর, মানে যোগফল করতে হয়, এবং ওরা যে কয়জন থাকে সেটা নিচে দিতে হয়, মানে নাম্বার ওরা কয়জন আছে ওরা নিচে দিতে হয়, মানে এটাকে আমরা এস লিখবো,
এটাকে আমরা এন লিখবো আর এভারেজ কে আমরা এ লিখবো। তার মানে কি সূত্র কি দাঁড়ায় যে এভারেজ ইকুয়াল টু সাম বাই এন। এটাকে সহজে মনে রাখার জন্য আমরা এস ইকুয়াল টু না করবো, ঠিক আছে, এস ইকুয়াল টু না এভাবেও পড়তে পারি। তাহলে দেখুন আমাদের একটা ম্যাথ দেওয়া আছে যেখানে আমাদের সাম দেওয়া আছে, মানে উপরের মানটা দেওয়া আছে, তারপরে ওদের সদস্য সংখ্যা ওরা 3 জন সেটাও দেওয়া আছে। এই দুইটা দেখলেই আমরা চোখ বন্ধ করে এভারেজটা বের করে ফেলবো, ঠিক আছে। তো এভারেজটা এখন বের করি, ওদের এভারেজটা কত বের করা যায়। 19। আচ্ছা এভারেজটা বের করি। তাহলে এখানে এভারেজ হবে এভারেজ ইকুয়াল টু 57/3, মানে এখানে হবে 19। তাহলে এটা আসলে ওদের কি এভারেজ। এতটুকু সবাই বুঝছো? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ। আচ্ছা তা এখন যেহেতু 19 আসছে এটা ওদের এভারেজ। এখন আরেকটা টেকনিক, মানে একটা শর্টকাট হচ্ছে যে যখন সদস্য সংখ্যা মানে এন যখন অড হয় তখন ওদের যে এভারেজটা বের হয় সেটাই ওদের মিডল যে নাম্বার সেটা। কিভাবে বললাম, আমরা যদি এই নাম্বারগুলো চিন্তা না করে আমরা আর কিছু সংখ্যা নেই, মনে করো আমাদের 4, 5, 6 নিলাম, ঠিক আছে। এখন ওদের আমি এভারেজ বের করতে চাচ্ছি, দেখো এই 3 জনের এভারেজ বের করতে হলে আমি কি করব, এদেরকে যোগ করে দিব, যোগ করে তারপর ওরা কয়জন, ওরা 3 জন, 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে এভারেজটা কত আসে বলো একজন। 15/3 নাকি? 15/3 করলে 5। কত আসে? 5। তাহলে ওদের এভারেজ বের হলো 5 এবং ওদের মিডলও কত ছিল? 5ই ছিল। তার মানে এতটুকু থেকে কি বোঝা যায়, যখন সদস্য সংখ্যা অড নাম্বার মানে কি 3, 5, 6 5, 7 এমন সদস্য সংখ্যা যখন অড থাকে ওদের যেইটা মিডল সংখ্যা সেই আসলে ওদের এভারেজ। এবং এই জিনিসটা জানার জন্য দেখো আমাদের ম্যাথ ছোট হয়ে আসে কিভাবে দেখো। তাহলে আমরা দেখলাম যে আমাদের এভারেজটা আসে কত 19 এবং ওরা হচ্ছে 3 জন। এভারেজ যদি অড 19 হয় এবং ওরা যদি 3 জন হয় মানে অড নাম্বার হয়, তাহলে মিডল সংখ্যা হচ্ছে 19। আর যেহেতু 3 জন তাহলে দুই পাশে 2 জন আসবে, মানে এই পাশে আসবে 20 আর এই পাশে আসবে কত 18, ঠিক আছে। কিন্তু আমাদের শুধু মিডল নাম্বারটা বের করতে বলছে, তার মানে আমরা এভারেজ যেটা বের করছি সেটাই আমাদের অ্যান্সার, মানে অপশন 19, মানে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু কোশ্চেন যদি এটা বলতো মিডল সংখ্যা না বলে যদি এটা বলতো যে ওরা ওদের সবচেয়ে বড় সংখ্যা কে 3 জনের ভিতরে, তাহলে আমাদের অ্যান্সার কত হইতো 20। ম্যাথটা কি আবার বলবো নাকি সবাই বুঝছো? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এখানে না অড নাম্বার বলছে, তাহলে তো 17, 19, 21 হবে না জিনিসটা? আচ্ছা ও আচ্ছা হ্যাঁ অড বলছে তো, হ্যাঁ এখানে আসবে 21, এখানে হবে 17, ঠিক আছে। তাহলে যদি বলতো সবচেয়ে বড় কে তাহলে আমরা 21 দাগাইতাম, আর সবচেয়ে ছোট বললে 17 দাগাতাম। ওকে, তাহলে এটা এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট অন্য দুইটার তুলনায়, এটা একটু মনে রাখেন, এখানে অনেক বেসিক আসছে। আচ্ছা পরেরটা গেলাম তাহলে। আচ্ছা 4, if 4 is added to 1/5 of a number, 10 is deducted from 1/4 of that number, what is the number? তাহলে কি দাঁড়ালো দেখো, 4 যোগ করতে হবে, অ্যাড করতে হবে 1/5 অফ আ নাম্বার। 1/5 অফ আ নাম্বার মানে হচ্ছে কি 1/5, ঠিক আছে। 1/5 মানে 1/5 and 10 is deducted, মানে 10 যদি কাটা হয় বিয়োগ করা হয় ফ্রম কিসের থেকে 1/4 অফ দ্যাট নাম্বার। 1/4 মানে কি 1/4, মানে ওই সংখ্যাটারই 1/4 থেকে, তাহলে সংখ্যাটা কত। তাহলে পুরো লাইনটা আসলে আমরা কিভাবে সাজাতে পারি দেখো, একটা ইকুয়েশন হয়ে যাবে এখান থেকে কি 4 is added to 1/5 of a number, একটা সংখ্যার 1/5 মানে কি x/5 না? কিভাবে আসলে মানে x এর এই যে অফ এ নাম্বার, অফ মানে ইনটু আর 1/5 মানে 1/5, তো x ইনটু 1/5 মানে কি x/5 লেখা যায়। এতটুকু কি সবাই বুঝো? জি ভাইয়া। আচ্ছা তাহলে x/5 ওর সাথে কি যোগ করা হবে, 4 যোগ করা হবে। 4 যোগ করার পরে কি হবে, ওই যে কমা দিছে মানে কি এক সাইড হয়ে গেছে, ঠিক আছে। যদি অ্যাড করো তাহলে কি হবে, ওই নাম্বারটার 1/4 থেকে 10 কমে যাবে, মানে ওই সংখ্যাটার 1/4 থেকে 10 কমে যাবে। অনেকে মনে করতে পারো 10-এর কথা আগে বলছে, তাহলে আমি এরকম লিখি নাই কেন। ইংলিশে যেটা বিয়োগ করতে হবে তার কথা আগে লেখে, 1/4 থেকে আমার 10 বিয়োগ করতে হবে, 10-এর কথা আগে লিখবো, ঠিক আছে। কিন্তু ম্যাথ করার সময় তো আমরা যাকে বিয়োগ করি সেটাকে পরে লিখি, এই জন্য পরে লিখছি, ঠিক আছে। কিন্তু কথা যদি বাংলা লিখতো তাহলে
কথাটা এমন হইতো যে 1/4 থেকে আমরা 10 বিয়োগ হয়ে যায়, ঠিক আছে, তখন 10-এর কথা পরেই আসতো, ইংলিশে যেটা বিয়োগ করে তার কথা আগে আসে, ঠিক আছে, তো এটা আমাদের লেখার সময় মনে রাখতে হবে। এখন কি এই জিনিসটা কি ইকুয়েশন সলভ করলে হয়ে যাবে, কিন্তু এতটুকু সবাই বুঝতে পারছো নাকি আগে দেখো যে পুরাটা লাইন পড়ে তুমি এই জিনিসটাই আসলে আনতে পারো নাকি, মিলাও। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, বুঝছি। তাহলে এখন এটা সলভ করতে হবে। তো সাইড চেঞ্জ গুলা করি, দেখো আমার সাথে মিলাতে পারো নাকি। x4/x5 = 4 + 10, 4 + 10, তাহলে এখানে আসবে হচ্ছে 5x - 4x। প্রথমে যেহেতু আমি পুরোপুরি দেখাচ্ছি, অন্যগুলা দেখাবো না, এরকম x = 14 × 5 × 4। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমি কিন্তু লসাগু যেখানে করা দরকার ছিল সেখানে লসাগু না করে গুণ আকারে রেখে দিচ্ছি, এবং আমরা প্রত্যেকটা ম্যাথ এইভাবেই করব। যখন সংখ্যা দুইটা থাকবে এরকম ফ্র্যাকশন, তখন আমরা লসাগু না করে সিম্পলি দুইটাকে গুণ আকারে রেখে দিব। এতে সুবিধা কি হবে দেখো, টাইম সেভ হচ্ছে, গুণ করার টাইম সেভ হচ্ছে। এমনকি ওই যখন আমরা যে উপরে গুণ করা লাগে, যেটা মিসিং, দেখো 4 দিয়ে 4 কাটা যায়, 5 থাকে, 5 দিয়ে গুণ করে ফেলবো, তারপর এখানে 4 দিয়ে গুণ করে ফেলবো, জিনিসটা ইজি হয়। এবং এটা এখন সংখ্যা ছোট দিকে তুমি মনে করতে পারো যে 20 বসালে কি হতো, কিন্তু সামনে আরো বড় বড় ম্যাথ আসবে, ঠিক আছে, তখনও তোমার এই টেকনিকটা খাটাইতে হবে। তুমি লসাগু করবা না, ডিরেক্ট দুইটাকে পাশাপাশি লিখে দিবা গুণ আকারে। আর ফাহিম, খালি যখন কথা বলো তখন মাইক অন রাখো, নাহলে আওয়াজ আসে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে অ্যান্সার কি আসবে, x = কত আসে, 280 আসে নাকি এটা সবার? জি ভাইয়া। হ্যাঁ, অ্যান্সার আসবে হচ্ছে 280। সবাই যদি কেউ যদি না বুঝে থাকে বলো, তাহলে আমি আরেকবার বলি, নাহলে আগে। জি ভাইয়া, আগাম। ওকে, 5। If the sum of two numbers is 18 and the difference is 4, then the numbers will be। তাহলে দুইটা সংখ্যার সাম, যোগফল 18, তারপরে ডিফারেন্স 4, নাম্বার গুলা কি কি, এটাও কি অপশন টেস্ট করা যাবে না? হ্যাঁ। হ্যাঁ, করো, কইরা আমাকে বলো। বি অ্যান্সার। বি অ্যান্সার, আচ্ছা চেক করি তাহলে। সাম 18 হবে, এই দুইটাও 18 হয়। তারপরে ডিফারেন্স কত, ডিফারেন্স কি 4 হয় না? ভাইয়া ফার্স্টেরটা তো 16 হবে। আচ্ছা আচ্ছা 10 আর 6, হ্যাঁ 16, তাহলে আগে বাদ। তারপরে 11 আর 7 কত, 18, আর ডিফারেন্স কত আসে, 4, এটা মিলে যায়। তাও আমরা পরে দুইটা চেক করি, যোগ করলে 18, ডিফারেন্স কি 6, মিলে না। যোগ করলে 18, ডিফারেন্স 10, মিলে না, মানে অপশন বি হবে অ্যান্সার। সবার বি হয় নাকি দেখো। জি ভাইয়া। জি ভাইয়া, বি হয়। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই 2 নাম্বারটা ম্যাথ, 2 নাম্বার যে ম্যাথটা ছিল ওটা করার কারণে আমরা একটু বুঝতে পারতেছি যে আমাদের অপশন টেস্ট করলে কিন্তু টাইম অনেক সেভ করা যায়, তো আমরা ম্যাক্সিমাম টাইমে অপশন টেস্ট করার ট্রাই করবো। এটা 6, if x is not a negative number, what is the maximum possible value of 2 - 3x? x একটা নেগেটিভ সংখ্যা না, x যদি নেগেটিভ সংখ্যা না হয়, x কি সংখ্যা তাহলে? ফাহিম বলো তো দেখি। পজিটিভ সংখ্যা। আচ্ছা, তাহলে x এর মান কি নেওয়া যাবে বলো তো, পসিবল নাম্বার কি হতে পারে? নেগেটিভ সংখ্যা না মানে কি 1 থেকে শুরু না? না, না, 0 0 থেকে শুরু। থেকে। হ্যাঁ, 0 থেকে হবে। এবং এখানে এই জাস্ট এই লাইনটা জানার জন্য কিন্তু আমরা যে ওখানে নেগেটিভ, পজিটিভ এবং নন নেগেটিভ জিনিসটা শিখছিলাম, ঠিক আছে, আমরা ক্লাস সাইডে যেটা শিখছি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, বলছে আমাকে নেগেটিভ না, তা আমরা জি কিন্তু ভাইয়া। জানি যে সাইনের উপর ডিপেন্ড করে, মানে পজিটিভ মানে নেগেটিভ, সাইনের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের নাম্বার 3টা, একটা হচ্ছে কি পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে নন নেগেটিভ। নন নেগেটিভ। আমাদের বলছে নেগেটিভ না, তো নেগেটিভ না মানে কি নেগেটিভ কাটা, বাকি দুইটা তো আছে।
তার মানে 0 থেকে শুরু হবে। ওকে, এখন আমি 0 থেকে নিতে পারবো এক্স কে, যে কোনোটা। এখন আমার অ্যান্সারটা আসলে কি চাইছে, আমাকে বলছে যে 2 - 3x কে আমাদের ম্যাক্সিমাম বানাইতে হবে। তো এখানে চেঞ্জ করার মতো আছে কিন্তু শুধুমাত্র এক্স, এক্স এর মান কি নিব সেটা আমাদের হাতে, বাকি সবকিছু ভুল। 0 নিলে মিলবে, 0 হ্যাঁ নিলে 1 2 হ্যাঁ, হবে দেখো आंसर। এখানে 2 - 3 ইনটু আমি যদি 0 বসাই তাহলে আমাদের 2 অ্যান্সারটা হবে। কত আসে দেখো, 0 আসে, কারণ 2 ইনটু এনিথিং হচ্ছে 0 ইনটু এনিথিং হচ্ছে 0ই। ঠিক আছে, এখন আমরা এটা কেন ট্রাই করছি, কারণ আমরা যদি 2 এর থেকে যত ছোট একটা অ্যান্সার বিয়োগ করব আমাদের টোটাল অ্যান্সারটা তত বড় হবে। মানে আমরা যদি এটা না করে আমি 2 ইনটু 3 ইনটু 2 করতাম তাহলে লিস্ট হইতো কি মাইনাস এর 4 হতো। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি কি যত বড় অ্যান্সার রাখা যায়, এই জন্য আমরা এক্স এর মান 0 বসাইছি। এতটুকু কি সবাই বুঝো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন কোশ্চেনটা যদি এটা না হয়ে এমন হইতো এই 6x - 2, ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারতাম বলো? এই সেম ম্যাথটাই, জাস্ট এটা ছিল উপরেটা না থেকে। তা আমাদের মানে 1 চেষ্টাটা কি হতো সেটা বলো খালি। 1 বসাইতাম আগে। না, তখন কোনো লিমিটই নাই, কারণ দেখো আমরা চাচ্ছি যত বড় অ্যান্সার নিতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাম বলে দিতে। তার মানে হ্যাঁ ম্যাক্সিমাম যত নেওয়া যায়। তো আমার অপশনের ভিতরে দেখো 1 2 3 4 আছে। ঠিক আছে, কিন্তু এখানে কত বসাবো সেটা তো কোনো লিমিট নাই, কারণ নন নেগেটিভ নেগেটিভ না বলছে। পজিটিভ দিকে তো কত যাবো কোনো ঠিকই নাই, পজিটিভ দিকে তো আমরা ইনফিনিট যেতে পারি, তাই না? পজিটিভ সংখ্যা তো শেষ নাই। যাই বসাবো অ্যান্সার তত বড় হবে, যাই বসাবো অ্যান্সার তত বড় হবে। ঠিক আছে, এমন হবে না? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এরকমই আর কি। তো তখন তোমার আসলে নন নেগেটিভ নেগেটিভ না বললে অন্য কোনো সংখ্যা বলতো, অন্য কিছু বলতো, যখন তোমার একটা লিমিট থাকতো। ঠিক আছে, কিন্তু আমাদের ভেরিয়েবলটা কোনটা, ভেরিয়েবল যদি এই পাশেরটা হয় তাহলে অবশ্যই আমাদের এখানে এমন একটা কিছু দিবে যেটা আমরা লিমিট করতে পারবে। সামনে আছে এরকম ম্যাথ, এই চ্যাপ্টার না হলে অন্য চ্যাপ্টারে আছে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। আচ্ছা 7। আচ্ছা, কারো যদি মনে হয় যে আমরা স্পিডটা বেশি হচ্ছে তাও বলতে হবে যে ভাইয়া স্লো যান, বা যদি মনে হয় যে বেশি স্লো যাচ্ছি তাও বলতে হবে যে ফাস্ট যান। ঠিক আছে, নিজের মতো করে বলতে হবে। আচ্ছা 7, the sum of 6 consecutive odd numbers exceeds twice the largest by 38. আচ্ছা দেখি যে আসলে তোমরা ম্যাথ পড়তে পারতেছো নাকি। সারা এই পুরো লাইনটা বলে আমাকে অর্থটা বুঝাও যতটুকু পড়ছি। ভাইয়া আমি আসলে মানে এই ফার্স্ট টাইম ইংলিশে ম্যাথ করতেছি, তো এই জন্য আপনি বলার পর আমি তবেই বুঝতেছি। মানে বাংলাটা বুঝতেছি কিন্তু ইংলিশে এই ওয়ার্ড গুলো মানে বাংলার সাথে মিলাইতে পারতেছি না, আপনি বলার পর তারপরে বুঝতেছি। আচ্ছা এখন ট্রাই করো, এগুলা যতগুলা ওয়ার্ড আছে সবগুলা কিন্তু এতক্ষণে বলে ফেলছি। সাম মানে কি যোগফল, তুমি তো বুঝছো না? হ্যাঁ। আচ্ছা আমি বলি, the sum of 6 consecutive odd numbers exceeds twice the largest by 38. তোমাদের সমস্যা হচ্ছে এটা আমারও ছিল, ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না। এটা করতে করতে এগুলা যখন তুমি এই 3 মাসে তো আমাদের একবার কোর্স শেষ হবে না, তো দেখবা যে হ্যাঁ। এরপরে তুমি বাংলা ম্যাথ পড়তে পারতেছো না, ইংলিশই পড়তে পারতেছো। আমার এখন যে অবস্থা, মানে আমি বাংলা ম্যাথ পড়তে পারি না ইংলিশ পড়তে পড়তে, এবং বাংলা লিখতেও পারি না। আচ্ছা, the হ্যাঁ, sum of 6 বুঝছি। consecutive odd numbers exceeds twice the largest by 38. Find the sum of them. তাহলে এখানে আসলে বলছি কি 6টা কনজিকিউটিভ অড নাম্বার আছে। কনজিকিউটিভ অড নাম্বার মানে কি আমরা একটু আগে বলছিলাম না, এই যে 1 3 5 7 পর পর কতগুলো অড নাম্বার আসতেছে। ঠিক আছে, এরা কয়জন, এখানে 6 জন, ওরা 6 জনের যোগফলটা কি, যে ওদের যে 6 জনের যে যোগফলটা সেটা কি হয়, এক্সিডস টুয়াইস দ্য লার্জেস্ট বাই 38। লার্জেস্ট মানে কি, ওরা 6 জন না, ওই 6 জনের ভিতরে যে সবচেয়ে বড় তার দ্বিগুণ করলেও আরো 38 বাড়তি থাকে। এক্সিডস মানে কি বাড়তি থাকা। আমরা স্টেপ বাই স্টেপ আগাই তাহলে হয়তো মিলাতে পারবা। দেখো তাহলে আমাদের ওদের অ্যান্সারটাই কত আসে সেটা বের করতে বলছে, মানে সামটা কত সেটা বের করতে বলছে। তখন আমাদের যদি সামই বের করতে হয় সাম দিয়ে আবার ইকুয়েশনে লিখতে হবে। আমরা একটু ট্রাই করে দেখি তো অপশন টেস্ট দ্বারা কি এটা মিলানো যাবে নাকি, দেখো তো কোনোভাবে। মনে তো হচ্ছে না। হবে না, এটা অপশন টেস্ট দিয়ে হবে না, কারণ আমাদের একটা সংখ্যা চাই না, পুরো সাম চাইছে। পুরো সাম এভাবে বের করা যাবে না অপশন টেস্ট দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের
নাই যে যেখানে ফর্মুলা আছে। ঠিক আছে, তার মানে আমাদের এবার অন্য কিছু চিন্তা করতে হবে। তাহলে কি চিন্তা করবো? দেখো, আমাদের সাম বের করতে হবে। এখন একটু আগে কি বলছি যে একটা অড থেকে আরেকটা অডের ডিফারেন্স কত হয়? 2। তাহলে প্রথম অড নাম্বার যদি এক্স হয়, তার ঠিক পরের অড নাম্বারটা কত হবে? x plus X 2 plus 2. হ্যাঁ, x+2 হবে। ঠিক আছে, এবং ওরা কয়জন? ওরা 6 জন। তাহলে আরো নেই 4, আরো নেই 6, আরো নেই 8, আরো নেই 10। কয়টা হইলো? 1 2 3 4 5 6, 6 জন হয়েছে। 6টা অড নাম্বার নেওয়া কি বুঝছো সবাই? হ্যাঁ 7. ভাইয়া সারা আর ফারহা জি বুঝতেছো? ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ফারহা কথা বলে না, ফারহা ম্যাক অন রাখো, আমাকে বুঝাবে এটা। এই 6টা ম্যাক, ভাইয়া কথা এই যে 6টা বলছি। আচ্ছা বলতেছো। আচ্ছা, আপাতত অফ রাখ, আমি বললে অন করো। আচ্ছা, এই 6টা সংখ্যার তাহলে আমার কি বলছে? যোগফল। তো যোগ করি, 6টা এক্স আছে মানে 6x, আর এইগুলা সবগুলা যোগ করো, কত আসে 30. দেখো? 30 30। হ্যাঁ, 30 তার মানে ওদের সাম হচ্ছে 6x 5 + 30। হ্যাঁ, এতটুকু স্টেপ 8 আমাদের এবার কি করতে বলছে? যে যোগফলটা কি হবে বলছিল? যোগফলটা হবে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সবচেয়ে বড় সংখ্যা কিন্তু ওই যে নিচেরটা, সবচেয়ে বড় যে সংখ্যাটা তাকে দ্বিগুণ করলেও আরো বাড়তি কত থাকে? এক্স ইজ 38, মানে 38. +38। মানে জিনিসটা এবার এখন মিলাই, সাম কি হবে? এক্স ইজ টোয়াইস দ্য লার্জেস্ট বাই 38, মানে আরো 38 বাড়তি থাকে। মানে দ্বিগুণ করার পরও আরো 38 যোগ করা লাগতেছে, আমাদের সামটা তার ইকুয়াল হবে। এখন মিলাতে পারো নাকি দেখো? জি ভাইয়া। সারা মিলাতে পারো নাকি দেখো? এখনো মিলাইতে পারিনি ভাইয়া। কি বলছো, পারছো নাকি পারো নাই বলছো? বললাম পারিনি। আচ্ছা, পারো নাই, তাহলে আবার জি শুনো। ভাইয়া। সাম, আগে তো সাম করবো, এতটুকু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো আমাকে কি বলছে? সাম যেটা হবে সেটা কি হয়? এক্সিডস মানে কি? পার করে যাওয়া। মানে এই যে সামটা বের হলো সেটা আসলে কি করে? এই যে টোয়াইস যে সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যাটা লার্জেস্টটাকে দ্বিগুণ করার পরেও আরো বাড়তি 38 পাওয়া যায়, এক্সিডস বাই 38, মানে 38 আরো বাড়তি। এই যে সাম ইকুয়াল লার্জেস্ট এর দ্বিগুণ প্লাস 38। এই এতটুকু দ্বারা জিনিস আসলে এটা বোঝাচ্ছে। এক্সিস বাই 38 মানে কি? 38 বাড়তি। বাড়তি মানে কি? যোগ করতে হবে আরো, মানে 2 ইন্টু জি। লার্জেস্ট প্লাস 38, এভাবে আর কি, স্টেপ বাই স্টেপ আগাইলে। ঠিক আছে, এখন তুমি যদি ইকুয়াল সাইনটা না দিয়ে তুমি যদি চিন্তা করতা যে এখানে তো ইকুয়ালের কথা বলে নাই, তাহলে আমি এরকম লিখি 2x + 10 30, এটা তো কোনো equal হলো না। ঠিক আছে, ইকুয়েশন বানানোর জন্য কি লাগতো? মিডল একটা ইকুয়াল সাইন লাগতো। ঠিক আছে, এভাবে মিলাইতে পারো। জি। ওকে, এখন আমাদের কাজটা কি? এটাকে সলভ করা। এটা সলভ করো সবাই, সলভ করে এক্স এর মান বের হবে আগে। X equals to 7 বেরোচ্ছে। 7 হয়েছে ভাইয়া এক্স এর মান 7। আচ্ছা, বিশ্বাস করলাম সবাইকে, আমার কিন্তু মুখস্থ নাই। আচ্ছা 6x plus 30 ইকুয়েশন করে তো 7 বের হয়েছে আচ্ছা, হ্যাঁ, এক্স এর মান 7, তাহলে অ্যান্সার 7, কিন্তু অ্যান্সার তো কোথাও নাই 7। তার মানে কি এক্স এর মান তো আসলে বের করতে কয় না, বলছে সাম বের করতে। হবে সাম কোন জায়গায় আছে? সাম আছে এই যে 6x 6x plus plus 30 30. হ্যাঁ, এখানে 7 বসাই দাও, 42 + 30 72, মানে 72. অপশন ডি। অন্য দুজন দেখো এটা কি আসলে 72 নাকি, বা এক্স এর মান 7ই নাকি। জি ভাইয়া অ্যান্সার মিলছে বাকিরাও দেখো মিলে মেলানো যায় নাকি, অ্যান্সার ঠিক আছে কিন্তু মিলে নাকি দেখো। আর আমাদের ম্যাথে কিন্তু সবচেয়ে কম সময় দিতে হবে যে এগুলা করাতে। ম্যাথ বুঝতে টাইম লাগবে কিন্তু করতে যাতে কম কম লাগে টাইম, এই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক অনেক। আমার সময় আমার ইন্টারেস্টের একটা ম্যাথ আসছিল, যেটা বহু কমন পড়ছিল, কিন্তু এই যে এসব জায়গায় আমার একটু ক্যালকুলেশন ভুলের জন্য আমি এটা মিলে আসতে পারিনি আর। তো এগুলাতে খুবই এক্সপার্ট হতে হবে যাতে ভুল না হয়, এবং এগুলো ভুল হওয়ার জায়গা না। আচ্ছা, সবার মিললে গেলাম পরেরটায়।
8। ভাইয়া ওইটা আরেকবার বলেন। কোনটা? 7 নাম্বার হচ্ছে 7 নাম্বারটা 7। হ্যাঁ শেষের পুরোটা। টুকু। না শেষের টুকু। আচ্ছা x7 7 বের হয়েছে, কিন্তু আমার অ্যান্সার কি চাইছে দেখো, সাম, ও সামটাই লিখতে বলছে, মানে যোগফলটাই আমার অ্যান্সার বের করতে বলছে। তো যোগফলে তো আমরা ইকুয়েশন বানায় ফেলছিলাম না, 6x + 30। তো ওখানে এই যে এক্স এর বদলে 7 বসাই দাও, মানে 6 × 7 + জি 30, বুঝতে পারছি। তাহলে 42 আসে। এটাই, মানে ম্যাক্সিমাম টাইম কিন্তু মানুষ এক্স বের করে অ্যান্সার দাগানো শুরু করে দেয়, কিন্তু এক্স তো এখানে চাই না, সাম চাইছে। আচ্ছা 8, if the first number in a series of consecutive odd numbers is 8 less than the last number, how many numbers are there? সেখানে কি বলছে যে if the first number in a series of consecutive odd number, মানে একটা সিরিজ আছে, ঠিক আছে, কি কাদের, consecutive odd number একটা সিরিজ আছে যেখানে প্রথম সংখ্যাটা এবং শেষ সংখ্যাটার ডিফারেন্স হচ্ছে 8, মানে প্রথম সংখ্যাটা আমাদের লাস্ট যে সংখ্যাটা আছে তার থেকে 8 কম। ফার্স্ট নাম্বার ইন দ্য সিরিজ ইজ 8 লেস দেন দ্য লাস্ট নাম্বার, প্রথম সংখ্যাটা লাস্ট সংখ্যাটা থেকে 8 কম। সবাই এটা অর্থ বুঝে নাকি দেখো। জি ভাইয়া। আচ্ছা, এটা আসলে কি করতে পারে, অপশন টেস্ট করার কোন অপশন আছে দেখো? না। আচ্ছা, এটা কি করতে পারি দেখো, কনজিকিউটিভ অড নাম্বার বলছে, তো যেহেতু আমাদের সংখ্যা কে কে সেটা চাই না, বলছে ওরা কয়জন, হাউ মেনি নাম্বার আর দেয়ার, মানে ওরা আসলে কয়জন সেটা চাইছে। তাহলে আমরা তো জানি একটা অড নাম্বার থেকে আরেকটা অড নাম্বারের ডিফারেন্স কত হয় জানি, 2 কইরা। হ্যাঁ 2 কইরা, 2 করে করে আমরা আগাই। আমাদের বলছে কি প্রথমটা আর শেষটা ডিফারেন্স কত, 8, এই জন্য আমরা 8 যায় থেমে গেছি, ঠিক আছে। এবং 8 যায় থামার কারণে এরপর দেখলাম আসলে আমরা কয়জন আগাইছি, 1 2 3 4 5, আমরা আসলে কয়জন এখানে, 5 জন। তার মানে ওরা 5। কয়জন, 5 জন, অপশন বি হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা করতে পারি। এখানে কিন্তু আমাদের বলে না যে প্রথম নাম্বারটা কত অথবা শেষ নাম্বারটা কত, বলছে ওরা আসলে কয়জন, তো ওরা কয়জন যেহেতু, তাহলে আমরা এই জিনিসটা করতে পারি। সবাই বুঝছো দেখো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। সারা, ফারহা, বুঝছো? হ্যাঁ জি জি ভাইয়া ভাইয়া। বুঝছি। হ্যাঁ 10 বলে ওকে। 6 জন হইতো না? হ্যাঁ 10 বললে 6 জন নিতাম। এই যে সেম ম্যাথটাও আমার যতটুকু মনে আছে যে আমি যখন ওই যে বই থেকে নিছি আর কি, মেন্টস থেকে, তখন কিন্তু একটু ঝামেলা হয়েছিল কারণ ওদের সলভটা দেখা। তো এই জন্য ট্রাই করবা যে সলভ যাতে না দেখা লাগে, নিজে থেকে করার ট্রাই করো। আর যখন তুমি এই ক্লাসের 20টা ভার্সিটি ম্যাথ স্যাক্রিফাইস করে যাবা, তোমার আসলে মেন্টরস না করলেও চলে, কারণ মেন্টরসের যে ম্যাথ গুলো আমি নেই সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম এমবিএ এর কঠিন লেভেলের গুলা, ঠিক আছে। তো বিবিএ এর জন্য এমবিএ গুলা কিন্তু এতটা ইম্পর্টেন্ট না। তাও যারা খুবই মনে করো প্রো লেভেলের ম্যাথ শিখতে চায় তারা এগুলা দেখে। আচ্ছা 9, 5 consecutive integers are given if the first of the if the sum of the first three numbers is 24, what is the sum of the last three number? 5টা কনজিকিউটিভ ইন্টিজার দেওয়া আছে, একটা থেকে আরেকটা ডিফারেন্স কত সারা বলো। 5টা যদি কনজিকিউটিভ ইন্টিজার হয়, একটা ডিফারেন্স কত হয়? সারা কি বাংলাদেশে আছো? জি ভাইয়া আছি। হ্যাঁ বলো, বাংলাদেশ থেকে বলো যে একটা থেকে একটা ডিফারেন্স কত হবে। কনজিকিউটিভ ইন্টিজার না, কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে 1 2 3 4 5, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যাগুলা, এদিকে হইতে পারতো। ওকে, সবাই ইন্টিজার, পজিটিভ নেগেটিভ জিরো সবাই, খালি কি ফ্র্যাকশন না অথবা দশমিক না, এরা সবাই ইন্টিজার, এবং এরা সবাই একজন থেকে আরেকজন কত করে আগাই যাচ্ছে, 1 করে আগাই যাচ্ছে না। জি হ্যাঁ, তার মানে কনজিকিউটিভ ইন্টিজার গুলো এক একজনের ডিফারেন্স হচ্ছে 1 করে, ঠিক আছে। জি এখন ভাইয়া আমাদের বুঝছি। লাগবে এটা কি, আমাদের লাগবে হচ্ছে যে প্রথম যে 3 জন আছে ওদের 3 জনের আমাদের সাম দেওয়া আছে, বলছে লাস্ট 3 জনের সাম কত। কোন একটা ম্যাথে বলছিলাম একটু আগে যে সাম আর সদস্য সংখ্যা দেখলে কি করব,
অ্যাভারেজ। এভারেজ। হ্যাঁ, এভারেজ বের করে ফেলবো, কারণ এটা দিয়েছেই এভারেজ লাগবে এই জন্য। তাহলে সাম দেওয়া আছে 24, ওদের সদস্য সংখ্যা ওরা 3 জন, তাহলে এভারেজ বের করে ফেলি। তাহলে প্রথম তিনটার এভারেজ হবে হচ্ছে সাম 8। বাই নাম্বার। নাম্বার ওরা কয়জন? ওরা 3 জন, মানে 8 বেড়ে গেল এভারেজ। আবার একটা কথা বলছিলাম, যখন সদস্য সংখ্যা অড, তখন ওদের যেটা এভারেজ সেটাই কি মিডল নাম্বার। মিডল মিডল নাম্বার। তো মিডল নাম্বার জানাতে কি লাভ হয়? মিডল নাম্বার যদি আমি জানি, তাহলে আমরা দুই পাশের দুজনকে বের করতে পারবো। যেহেতু ওরা 3 জন, তাহলে দুই পাশের দুজন হবে কত? 9 আর 7। কারণ কি, ওরা হচ্ছে কনজারভেটিভ ইন্টিজার, এক এক করে আগাবে। ঠিক আছে, আগালো। কিন্তু ওরা টোটালি কজন ছিল? ওরা টোটালি ছিল 5 জন। আমরা 5 এই জন। আমরা প্রথম 3 জনকে বের করে বলছি, ফার্স্ট 3 জন, তাহলে আরো 2 জন আছে পরে, 2 জন বেরিয়ে গেল, 10 আর 11। এতটুকু সবাই বুঝছো নাকি? দেখো, যে বুঝে না জিজ্ঞেস করো। জি ভাই। জি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে 5 জনকে এখন চিনি, এখন কাজটা কি? লাস্টের 3 জনকে যোগ করে দাও। এই যে লাস্টের 3 জনের যোগ চাইছে, এখান থেকে এই হ্যাঁ স্যার। এতটুকু থেকে যা চাইতো তাই বের করে দিতে। হ্যাঁ 30 অ্যান্সার তাই বলছে মেবি। হ্যাঁ, 30 অ্যান্সার হবে লাস্টের 3টা যোগ করলে। জি। তাহলে সবাই বুঝছো এটা, না? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তোমরা তো ম্যাথ বুঝোই। আচ্ছা, 10, if m is an even integer and n is an odd integer and both are positive number, what is the following must be even? Which of the following must be even? আচ্ছা, m কে একটা ইভেন নাম্বার বলছে, ইন্টিজার বলছে আর কি, আর n কে বলছে অড, এবং দুজনকে পজিটিভ বলছে। দুজনকে পজিটিভ এই কথাটা কেন বলা লাগছে? কারণ কি, ইভেন আর অড নাম্বার কি নেগেটিভ পজিটিভ দুটো হইতে পারে না? ইভেন তো -2 হইতে পারে, +2 হইতে পারে, অড তো -1 হইতে পারে, +1 হইতে পারে, না? হ্যাঁ, দুই জি হইতে পারে, ভাইয়া। কিন্তু আমাদের আমাদের নিতে হবে কি পজিটিভ সংখ্যাগুলো, মানে কি নেগেটিভ গুলো বাদ। এই জন্য আমাদের পজিটিভ নাকি নেগেটিভ আগে বলে দিছে। ওকে, এবং তারপরে বলছে কি যে অপশনগুলোর ভিতরে কোনটার অ্যান্সার আমাদের ইভেন হবে। আচ্ছা, তো এখন একটা শর্টকাট সবাই মুখস্থ করে ফেলতে পারে, সেটা হচ্ছে কি, এসব জায়গায় যেখানে আমাদের ইভেন আর অড এর মানটা আমাদের ধরে নিতে হবে, তখন ইভেন বললে আমরা 0 নিব, আর অড বললে নিব 1। ঠিক আছে, যখন ও 0 ধরা হয়ে যাবে তখন 2 নিব, তারপরে যখন 1 ধরা হয়ে যাবে তখন 3 নিব। কিন্তু একটা একটা ধরতে হলে আমরা 0 আর 1 এ নিব। ইভেন বললে 0 নিব, আর অড বললে কি 1 নিব। এখন এখানে ইভেন কোনটা আসলে? ইভেন এম, আর অড কোনটা? এম। তাহলে আমরা এম এর মান 0 ধরবো আর এন এর মান 1 ধরবো, ধরে এই সবগুলো এখন ক্যালকুলেট করব। তাহলে সবাই এখন এই এম ইকুয়াল টু 0 আর এন ইকুয়াল টু 1 ধরে করার ট্রাই করো। প্রথমটা আমি কইরা দেখাই দেই, এই নাম্বার অপশন হবে মেবি। সবাই করুক, তারপরে ডি দেখি। হোক। এম এর মান 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এখানে আসবে 0 স্কয়ার মানে 0ই, 1 স্কয়ার মানে 1ই, মানে আনসার 1। ইভেন হয় নাই, হয়েছে কি অড, মানে এটা বাদ। এরপর তিনটা ট্রাই করে দেখো কোনটাই মিলে ইভেন আসে। ডি নাম্বারটাতে। সবার কি ডিতে মিলে? দেখি আমি মিলাই। এম হচ্ছে 0, এন হচ্ছে 1 প্লাস এম স্কয়ার। আচ্ছা, এম এর পরে 2 মানে কিন্তু স্কয়ার, বুঝছো? আচ্ছা, এম হচ্ছে 0 আর স্কয়ার, 0 প্লাস 0 মানে 0, 0 হচ্ছে একটা ইভেন সংখ্যা, তাহলে অ্যান্সার অপশন ডি। সবার কি আসলে এটাই আসে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এক মিনিট ওয়েট করো দেখি।
আচ্ছা, একজন জয়েন দিতে পারতেছে না কারণ সে মিটে কেউ জয়েন করে জানে না, তাকে একটু বললাম আর কি। আচ্ছা, সবার মিললে এবার এখন আমরা 11 নম্বরে যাই। কথা কি শোনা যায় আমার? যায় জি ভাইয়া। ভাইয়া। ওকে, 11। x y z are consecutive integers if 0 less than x less than y less than z and x y z is an a odd number, which of the following could be the value of z? আচ্ছা, একটা একটা করে আগায়। এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ ইন্টিজার্স। কনজিকিউটিভ ইন্টিজার মানে কি, ওরা পর পর আসবে, ঠিক আছে? মানে এটা 1 হলে এটা 2 হবে, এটা 3 হবে, এটা যদি 2 হয় এটা 3 হবে, এটা 4 হবে, মানে পর পর আগাবে, ঠিক আছে? এবং বলছে কি দেখো, তিনজন কি 0 থেকে বড় না? এটা মানে যে তিনজন 0 থেকে বড়, এটা সবাই বুঝো, যে 0 লেস দ্যান এক্স লেস জি দ্যান ওয়াই ভাইয়া। লেস দ্যান জেড। জি এটা ভাইয়া। অনেক কনফিউজ থাকে, এই জন্য আমি একটু ক্লিয়ার করি। দেখো এটা আসলে কিভাবে বোঝায়, যে এরকম যদি সাইন থাকে, দেখো পেটের সাইডে, যে পেটের সাইড কার দিকে, ওয়াই এর দিকে, তার মানে ওয়াই এখানে বড় আর এক্স হচ্ছে ছোট। যেভাবে থাকুক, যদি এমনও থাকতো, এই যে মনে করো এমন আছে, তাও পেটের সাইড কার দিকে, ওয়াই এর দিকে, তার মানে ওয়াই বড় আর এক্স হচ্ছে ছোট। তার মানে এখানে দেখো পেটের সাইড সবগুলা কি এটার দিকে, তারপর এটার দিকে, তারপর এটার দিকে, মানে কি সবচেয়ে বড় জেড, তারপরে ওয়াই, তারপরে এক্স এবং তারপরে 0। তার মানে এই তিনজনের ভিতরে তাহলে আমার যদি ধরতে হয়, 1 কাকে ধরবো, 2 কাকে ধরবো, 3 কাকে ধরবো, বলো? ভাইয়া 2 3 4 হবে, লাস্টে জেটের মান 4 হইলে অড নাম্বার হয়। আমি সেটা জিজ্ঞেস করিনি তো, আমি বলছি যদি 1 2 3 ধরতে হয়, এখানে কে 1 হবে, কে 2 হবে, কে 3 হবে। x1 এক্স হবে, হবে ওয়ান। y2 x1 হবে, y2 z3। z3। হ্যাঁ, এভাবে, কারণ আমাদের সিকোয়েন্সটা এভাবে আছে। ওকে, এখন আমাদের আসলে 1 2 3 ধরবো না কি ধরবো সেটা আমাদের বুঝতে হবে। কারণ কি, তিনজন যোগ করলে আমাদের বলছে অড হয়, তাই 1 2 3 তো ধরা যাবে, আমি একটু বুঝছি তো। আসলে দুইটা দেখি যোগফলকে অড বানানো যায় নাকি। যোগফল সেখানে 6, অড হয় নাই। তাহলে এবার এদিকে দেখি 2 3 4 আসে 7, যে এখন অড হয়েছে। যখন 2 3 4 ধরছি তখন অড হয়েছে। এবং এখানে ভিতরে যে 4 সেটা কে, সেটা কিন্তু জেড, কারণ জেড সবচেয়ে বড় না, তাহলে জেড এর মান এক্স। তাহলে যখন যোগফল আমাদের অড হচ্ছে, মানে 7 হচ্ছে, তখন জেড এর মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। এবং জেড এর মান কত হবে সেটা জিজ্ঞেস করছিল, মানে অপশন সি অ্যান্সার। ম্যাথটা আবার বলি, তিনটা কনজারভেটিভ ইন্টিজার ছিল, কনজারভেটিভ মানে 1 2 3 2 4 2 3 4 এভাবে আগানো। তো আমার একটা শর্ত দিয়ে দিয়েছে যে তিনজনের মান 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে বড় হওয়া মানে কি 1 2 3 হওয়া যায়, কিন্তু আমাদের বলছে আমার যোগফল অডও বানাইতে হবে। তো যোগফল 1 2 3 যে ধরছিলাম, যোগ করে দেখলাম যে আসে 6, অড হয় না। এই জন্য 1 2 3 না করে 2 3 4 করি, যা ইচ্ছা তা ধরা যাবে, খালি 0 থেকে বড় ধরলে চলে এবং পরপর ধরলে চলবে, কারণ কনজারভেটিভ বলছে। তো 2 3 4 করলাম, করে দেখি যে 7 আসে যোগ করলে। এবং যখন যোগফল 7 মানে অড মিলাইতে পারছি, তখন আমার এক্স জেড এর মান চলে আসে কি 4, মানে অপশন সি। বুঝো সবাই? জি 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 ভাইয়া। ভাইয়া। নিয়ে আসে। আচ্ছা, এখন তার মানে এই না যে সবসময় 2 3 4 বললেই মিলে যাবে। এমনও হতে পারতো যে 2 3 4 ও মিললো না, তখন তোমার 3 4 5 দিয়ে চেক করা লাগতে পারে। কখন লাগতে পারে, যখন অপশনে মনে করে 4 নাই, অন্য কিছু আছে, তখন এই যে 2 3 4 দিয়ে মিলতে হবে নেসেসারি না, তখন অন্য কিছু দিয়ে মিলতে পারে, অপশনের উপর ডিপেন্ড করে। এবং এখানে দেখো কুড বি বলছে, এবং অ্যান্সারটা কিন্তু কুড বির মতোই। যেমন দেখো আমার এখানে অপশন 4 আছে, এই জন্য আমরা 4 দিয়ে মিলাতে পারছি। যদি অপশনে 4 না থাকে, অন্য কিছু থাকতো, অ্যান্সার অন্যটা হতে পারতো। এবং কুড বি মানে হচ্ছে কি, হতে পারে, ঠিক আছে? এই জন্য 4 হতে পারে, 4ই হবে, যে এমন কিছু না, অন্য কিছু হইতে পারতো, আমাদের অপশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যদি এখানে কুড বি না বলে মাস্ট বি বলতো, তখন ব্যাপারটা হইতো এমন যে আমি যে মানি বসাই না কেন, আমার 4ই হইতে হবে, এমন জিনিস হইতো। তো এই আমাদের শর্ত দিয়ে কিন্তু মাস্ট বি মিলানো যায় না, এই জন্য কুড বি দিয়ে বলছে। মানে যদিও ম্যাথে এটা তেমন একটা ইম্পর্টেন্ট কথা না, মাস্ট বি নাকি কুড বি, কিন্তু কিছু কিছু জায়গায় এটা প্যাচ লাগায়, ঠিক আছে? এই জন্য আমরা জিনিসটা একটু ভাঙায় আগে থেকে জানলাম। মাস্ট বি মানে হলেও হয়, উইল বি, সরি, মাস্ট বি মানে হতেই হবে, মানে ওইটা ছাড়া হবে না। আর কুড বি উইল বি এটা মানে হচ্ছে হইতে পারে, নাও হতে পারে, কোনো ঠিক নেই, ঠিক আছে? পারো।
if x y z are consecutive non-zero integers and x less than y less than z, which of the following must be a positive odd integer? x y z বলছে consecutive non-zero integer, consecutive ঠিক আছে কিন্তু নন জিরো বলছে, তার মানে কি কি নিতে পারবো এক্স ওয়াই জেড এর মান? জিরো জিরো থেকে শুরু হবে, 0 1 2 এই টাইপের নাকি ভাইয়া? নন না জিরো বলছে, ওয়ান জিরো হতে থেকে পারবে স্টার্ট না। হবে। হ্যাঁ, ওয়ান থেকে স্টার্ট হবে, মানে এক্স ওয়াই জেড এর মান জিরো বাদে দুনিয়ার সবকিছু, তার মানে 1 2 3, এক্স সবচেয়ে ছোট, তারপরে ওয়াই, তারপরে জেড বড়। ঠিক আছে, এই জন্য 1 2 3, এই যে জেড সবচেয়ে বড় হলো। আর যদি নন জিরো বলছে তার মানে কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, জিরো হতে পারবে না। নেগেটিভ দিকে যদি নিতাম তাহলে সবচেয়ে বড় বড় কাকে নিতে হইতো? সবচেয়ে বড় নিত কিন্তু জেড কে, তখন জিনিসটা উল্টা লিখতাম, এটা লিখতাম। ঠিক আছে, কারণ জেড কে কি আমার সবচেয়ে কি নিতে হবে, সবচেয়ে বড় নিতে হবে, যে সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার কিন্তু -1। ঠিক আছে, তখন মাইনাস বিল বললে আমরা উল্টা দিক থেকে নিতাম। এতটুকু বুঝো নাকি দেখো? জি ভাইয়া। আচ্ছা, তা এখন যদি নন জিরো হয় তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। ম্যাক্সিমাম ম্যাথ গুলো আমাদের এই লাইন দিয়ে মিলে যাবে, মানে পজিটিভ সংখ্যাগুলা দিয়ে চেক করলে মিলে যায়। আচ্ছা, এখন আমাদের অ্যান্সার কি বের করতে হবে, কোনটার মান আমাদের পজিটিভে অড আসে, পজিটিভে। আচ্ছা, এক্স মাইনাস জেড অপশন 1 যেটা, সেটা আমি একটু চেক করি। এক্স এর মান আমরা কত ধরছি এখানে? 1। জেড এর মান কত? 3। তাহলে কত আসে? -2। -2 অডও না পজিটিভও না, মানে কি এটা বাদ। অপশন বি চেক করো, এক্স প্লাস ওয়াই প্লাস 1। এক্স এর মান ধরছি 1, ওয়াই এর মান ধরছি 2 আর 1, এটা কত আসে? 4। পজিটিভ ঠিক আছে কিন্তু অড হয় নাই। তাহলে এখানে সি চেক করো আর ডি চেক করো, কোনটাই আসে দেখো, পজিটিভ এবং অড দুইটাই হয়। ভাইয়া সি নাম্বার হবে। 3 নাম্বার এক্স না? জেড আমরা চেক মাইনাস করি, 1 ইন্টু 3 মাইনাস 2, মানে 3 মাইনাস 2 মানে 1। হ্যাঁ, পজিটিভে অড আসলো 1, মানে অ্যান্সার অপশন সি। সবাই বুঝছো এটা? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো নন নেগেটিভ, নন জিরো বললে আমাদের আসলে উচিত সবসময় পজিটিভ এবং নেগেটিভ পসিবল নাম্বার গুলো দেখা, কিন্তু ম্যাক্সিমাম টাইমে শুধুমাত্র পজিটিভ চেক করলে মিলে যাবে, এই জন্য নন পজিটিভ বললে নেগেটিভটা। জিরো থেকে নিব, তাই না? হ্যাঁ, নন পজিটিভ মানে হচ্ছে জিরো থেকে নেগেটিভের দিকে। ও আচ্ছা, ঠিক আছে, যেটা বুঝতে নান পারছি। বলবে, ম্যাথ নাম্বার আমাদের 3 প্রকার, পজিটিভ নেগেটিভ নন নেগেটিভ। যেটাকে নান বলবে সেটা বাদে বাকি দুইটা ধরে নেব। আচ্ছা আচ্ছা। 13, in a brick wall each row above the bottom row contains one less brick than the row below. If there are 5 rows and 75 bricks, how many bricks does the bottom row have? বাংলায় বলি, একটা ইটের ওয়াল আছে, প্রত্যেকটা রো মানে প্রত্যেকটা সারি কি হয়, তার ঠিক যে নিচে সারিটা আছে তার থেকে একটা ইট কম থাকে। রো অ্যাবভ দা বটম রো, রো যদি দুইটা হয়, ঠিক আছে, প্রথম রোতে যদি থাকে এক্সট্রা, তার ঠিক নিচের রোতে আছে এক্স প্লাস 1। কিভাবে? কারণ বলছি কি, ইচ রো অ্যাবভ দা বটম রো নিচেরটার কন্টেন্স ওয়ান লেস ব্রিক। এই যে উপরেরটা নিচেটা থেকে একটা ব্রিক কম থাকে, মানে উপরে যদি 2 থাকে নিচে থাকবে, উপরে যদি 1 থাকে নিচে থাকবে 2। ঠিক আছে, তাহলে উপরের রোটা অ্যাবভ রোর একটা ইট কম আছে, উপরে 1 নিচে 2, তার ঠিক নিচেরটাই 3 আছে, তার ঠিক নিচেরটাই 4 আছে, তার ঠিক নিচেরটাই 5টা ইট আছে, এমন হবে আর কি। এতটুকু কি সবাই বুঝো? এই যে এতটুকু কইরা, যে প্রত্যেক উপরের রো ইট হবে, তার ঠিক নিচের রো থেকে একটা করে ইট কম। এই যে এই লাইনটা দ্বারা এটাই বোঝায়, যে বুঝো নাকি দেখো, ফার্স্ট লাইনটা দ্বারা, ফার্স্ট সেন্টেন্সটা দ্বারা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি বলছে, যে 5টা রো আছে এবং টোটালি 75টা ইট আছে। এই ম্যাথটা অপশন টেস্ট করা যায় নাকি দেখো, নিজে থেকে দেখো। না ভাই।
শারিন কি রেকর্ডেড ক্লাসটা পুরোটা দেখছো না? হ্যাঁ, হ্যাঁ, এই জন্য না বলতেছো। করা যাবে, অপশন টেস্ট করা দিই, দেখাচ্ছি। আচ্ছা, কিভাবে অপশন টেস্ট করা যাবে দেখো। আমাকে বলছে বটম রোতে কয়টা ইট আছে, অপশন টেস্ট করে দেখো। বটম রোতে যদি 12টা ইট হয়, আমার রো কটা? 5টা না? তো বটম রোতে যদি 12টা ইট হয়, তার ঠিক উপরে রোতে কটা হবে? 11টা। তার ঠিক উপরে রোতে কটা হবে? 10টা। তার ঠিক উপরে 9টা, তার উপরে কি 8টা। 5টা রোর ইট কি যদি 12 ধরি সবচেয়ে নিচে বটম রোতে, তাহলে তার উপরে গুলো কি একটা একটা কম। এখন এগুলো সবগুলো যোগ করো, যোগ করে দেখো যে 75 মেলানো যায় নাকি। যদি 75 মিলে তাহলে 12ই আমাদের কারেক্ট অ্যান্সার। মিলে নাকি দেখো, সবগুলো যোগ করলে 75 হয় নাকি? না ভাইয়া, হয় না তো। না ভাইয়া। হ্যাঁ, হয় না। আচ্ছা, তাহলে এবার অপশন 2 চেক করি। বটম রো মানে, আচ্ছা বটম আর বিলোর ভিতরে একটু পার্থক্যটা দেখি। বটম মানে হচ্ছে একবারে তলানি যেটা আছে, ঠিক আছে, একবারে তলানি, এটা বটম। আর বিলো, বিলো বলতে মানে জাস্ট একটার পরে আরেকটা বোঝায়, যে নিচে থাকে তাকে বিলো বলে। কিন্তু একবারে তলানিতে যাকে যে থাকে সেটাকে বটম বলে, যে জন্য বটম হচ্ছে এটা। তাহলে বটম রো 12 ধরলে হচ্ছে না, বটম রো তাহলে 17 ধরি। বটম রো যদি 17 হয়, তার ঠিক উপরটা এক 17 কম, মানে ধরলে 16, হয়। 15, 14, 13। এখন মিলবে মনে হয় দেখো, জি ভাইয়া। 75। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি, মানে এটা অপশন টেস্ট দ্বারা করা যায়। এখন যাদের মাথায় অপশন টেস্ট আসবে না, তারা কি করবে, মানে মাথায় যে অপশন টেস্ট আসতে হবে সেটা নেসেসারি না, তখন কি করবা? তখন এইভাবে আগাবে। সেকেন্ড টাইপটা দেখে এবার। তাহলে আমরা কি করতাম, প্রত্যেকটা রোধ, প্রথমটা রোধ যদি এক্স হয়, পরেরটা কত হবে? x+1, যেহেতু রোধে একটা করে বাড়ে। তারপরে আর 2 বাড়লো, তারপরে 3 বাড়লো, আহ তারপরে 4। 5টা রো হয়েছে না? 5টা রয়েছে, সবগুলা যোগ করি। 5x, এখানে কত হবে? 7, 8, 9, 10। 5x+10 হয়, ইকুয়াল টু কত? ইট সবগুলা যোগ করলে 74। 75, 75 হয় কটা? সলভ করি। তাহলে এক্স এর মান এখানে কত আসে? 13 আসে। 10 পাশে নিলে 65, আর 65 কে 5 দিয়ে ভাগ করলে 13। এক্স ইকুয়াল টু 13 আসে। এক্স ইকুয়াল টু 13 মানে এই উপরেরটা হচ্ছে 13, কিন্তু উপরেরটা জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করছে কি বটম মানে তলানিটা, মানে 13 + 4 ইকুয়াল টু 17। যার যেটা ইজি মনে হয় ওভাবে করো। সেকেন্ডটাও বুঝছো নাকি দেখো? জি ভাইয়া। জি ভাই, এটাই হ্যাঁ, ইজি। হ্যাঁ, তো মাথায় যদি আগে আসে অপশন টেস্ট দিয়ে করবা। যদি মাথায় আসে এটা, এটাই করবা। ভাইয়া মাথায় আসে। সেকেন্ডটা আর একবার বলেন। আচ্ছা, সেকেন্ডটা বলছি কি, আমার রো হচ্ছে 5টা না, হ্যাঁ। আমার কি বলছে, উপরের রোটা থেকে নিচের রোতে কি একটা করে ইট বেশি, মানে উপরে এক কম বলছে, তার উপরে এক কম মানে কি নিচে এক বেশি। তো উপরেরটাকে যদি আমি এক্স ধরি, তার ঠিক নিচেটা কি x+1 হওয়ার কথা না? প্রথম লাইন থেকে দেখো, ইচ রো অ্যাবভ দ্য বটম রো কন্টেন্স ওয়ান লেস ব্রিক। উপরেরটায় ইট যা থাকবে, নিচেরটায় তার এক বেশি থাকবে, এর মানে এটাই দাঁড়ায়, ঠিক আছে। তাহলে তার নিচেরটায় কত হবে? আরেকটা ইট বেশি, মানে 2। তার নিচেরটা কত হবে? আরেকটা ইট বেশি। তার নিচেরটায় আরেকটা ইট বেশি। তাহলে টোটালি এই যে 5টা রো হলো। 5টা রো, 1, 2, 3, 4, 5, এবং 5টা রো ইট যোগ করো, 5x+10। এবং ওরা বলছে কি হ্যাঁ, এগুলো বুঝতে পারছি, এক্স এর মান বের করার পরে বুঝিনি। আচ্ছা, এক্স এর মান 13, এক্স এর মান 13 আসলো। তা আমাকে কি বের করতে বলছে? হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো হ্যাভ, মানে তলানির যে রোটা আছে, তলানির রো কে এখানে x+4 না সবচেয়ে নিচে? জি ভাইয়া। হ্যাঁ, তো এখানে কতটা ইট আছে সেটা জিজ্ঞেস করছে। তো এক্স এর মান যদি 13 হয়, তাহলে এখানে কত হবে? 13+4 হবে না? জি, এবার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে 17, অপশন বি। তো অপশন টেস্ট করতে পারো, এই একটা ইটের ওয়াল বানায়ও করতে পারো, যে ইটের ওয়াল বানাইলাম, দুইটাই করতে পারো, যেটা মাথায় আসে শুরুতে। 14, which of the following must be an integer if x is a positive integer and 4/x plus 5/x plus 6/x is also an integer? আচ্ছা, অপশন গুলোর ভিতরে কোনটা মাস্ট বি ইন্টেজার হবেই যদি এক্স একটা ইন্টেজার হয় এবং
এই পুরাটাও একটা ইন্টিজার হয়। এই পুরাটা মানে শুধু 4x না বা শুধু 5x না, পুরাটা যেহেতু একটা সমীকরণ আছে, পুরোটাই কি ইন্টিজার হবে বলছে। আচ্ছা, ইন্টিজার কারা সেটা একজন বলো তো, ইন্টিজার আসলে কারা, কি দেখে মনে হয় ইন্টিজার? যেগুলা দশমিক পূর্ণ বা সংখ্যা। ভগ্নাংশ নয় ওগুলা ইন্টিজার। আচ্ছা দাঁড়াও, একজন এনে পূর্ণ ঢুকতে পারতেছে না, সংখ্যা। একটা অ্যান্সার দেই। হ্যাঁ, যাদের মানটা দশমিক অথবা ভগ্নাংশ হবে না তারা ইন্টিজার। তো আরেকবার লিখি, ইন্টিজার আসলে কারা: 0, মাইনাসের দিকে এগুলা, আর প্লাসের দিকে এগুলা। প্লাসের দিকে যতদূর যাওয়া যায়, নেগেটিভ দিকে যতদূর যাওয়া যায়, সবগুলাই ইন্টিজার, কিন্তু কোনো ভগ্নাংশ হওয়া যাবে না, কোনো দশমিক হওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো এক্স বলছে একটা পজিটিভ ইন্টিজার, তাহলে পজিটিভ ইন্টিজার মানে কি? এদিকে, ঠিক আছে। এবং এই পুরোটাও একটা ইন্টিজার, কিন্তু এই পুরোটা যে ইন্টিজার সেটাকে তো একটু ছোট করে আনতে হবে না? আমাদের কাজ তো অবশ্যই এটা হবে যে এত বড়টাকে ছোট করে আনা বুঝার জন্য। তো এটা হবে আসলে কত? 15/x। তাহলে 15/x একটা ইন্টিজার, এক্স ও একটা ইন্টিজার। এতটুকু বুঝছো নাকি সবাই? দেখো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাইয়া তাহলে কাজটা কি এখন বলছে, এই দুইটা যদি ইন্টিজার হয় অপশন গুলোর ভিতরে কোনটা ইন্টিজার। তো অপশন গুলোর ভিতরে কোনটা ইন্টিজার সেটা জানার জন্য এক্স এর মান আসলে কি হতে পারে সেটা তো জানতে হবে, কারণ এক্স এর মানই তো জানি না আসলে। আচ্ছা, এই পুরোটা যদি ইন্টিজার বানাতে চাই, এক্স এর মান কি কি বসানো যাবে যখন আমার ফ্র্যাকশন থাকবে না, কারণ এটা কিন্তু একটা ফ্র্যাকশন, কিন্তু ফ্র্যাকশন কিন্তু আমরা ইন্টিজার বলার কথা না। ভাই 5 বসাইতে পারি না এই জায়গায়? এই জায়গায় অনেক কিছু বসানো যায়। দেখো, আমি যদি 1 বসাই, 15/1 মানে কি? 15 পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার। তারপরে এখানে যদি 3 বসাই, তাও হবে কত? 5 অ্যান্সার। 3 বসালে কি 5 হয় অ্যান্সার। তারপরে যদি 5 বসাই, কাটাকাটি করে কত থাকবে? যারা বুঝতেছে না তার জন্য পাশে দেখাই, দেখো 3 বসাইলে 5 হয় অ্যান্সার কাটটা। তারপরে যদি 5 বসাই, 3 হয় অ্যান্সার। এটাও ইন্টিজার পূর্ণ সংখ্যা, এটাও ইন্টিজার পূর্ণ সংখ্যা। এমনকি 15ও বসাইতে পারো তুমি, মানে 15/15 মানে কি? 1। ঠিক আছে, তার মানে 1, 3, 5, 15 এই চারটা বসালেই আমার ইন্টিজার দিবে, মানে পূর্ণ সংখ্যা দিবে। এর উপরে যাইতে পারবো না, কারণ এর উপরে যাওয়া মানে কি? নিচে 15 থেকে বড় হয়ে যাওয়া। তো 15 থেকে বড় হয়ে গেলে তো সেটা আবার ভগ্নাংশই থেকে গেল। এখানে যে 1, 3, 5, 15 বসানো যাবে সেটা আমি কিভাবে বললাম? কারণ আমার উপরে আছে দেখো 15, 15 কে কত ভাবে ভাঙানো যায় সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, 15 কে 1:15 লেখা যায়, যেহেতু বিজোড় এখন আমরা 3 দিয়ে চেক করবো। 3 × 5, এরপর কি আবার 5 দিয়ে 3 করা যায়। যখন একটা জিনিস দুইবার রিপিট হয়ে যাচ্ছে তখন আর সামনে আগাবো না, মানে এতটুকুই আমার অ্যান্সার। মানে 15 কে আমি 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে এবং 15 দিয়ে ভাঙতে পারবো। এতটুকু সবাই বুঝছো নাকি? দেখো, জি ভাইয়া। এখন দেখো 15 এরটা চেক করলাম এইভাবে যে বের করতে হয়। 20 যদি থাকতো তাহলে কিভাবে বের করতে? 1 × 20 জোড় সংখ্যা যেহেতু, তাহলে 2 দিয়ে কাটা যায়। 2 × 10, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে। 4 × 5, তারপরে 5 দিয়ে করলে হয় 5 দিয়ে করলে কি হয়? 5 × 4। যে 4 × 5 আর 5 × 4 একই কথা, মানে কি রিপিট হয়ে যাচ্ছে। তার মানে আর আগাবো না, উপরেই। তাই 4 × 5, 2 × 10, 1 × 20 এই সবগুলা দিয়েই আমার 20 কে কাটা যাবে। ঠিক আছে, এই সেম ভাবে আমরা 15 এরটা বের করছি, 1, 3, 5, 15। তাহলে আমরা 15 এর নিচে এই চারটা যেটাই বসাই না কেন আমরা ইন্টিজার বের করতে পারবো। তাহলে আমাদের একটা লিমিট পেয়ে গেলাম, আমাদের এক্স এর মান এই চারটার যে কোনো একটা হবে। এখন আমরা অপশন এর দিকে তাকাই, এতটুকু করা হলে। আচ্ছা, অপশন এ আছে কি দেখো, x/5। তাহলে আমার এক্স এর মান কি? 1, 3, 5, 15 বসানো যাবে। 1 বসাই দেখি 1/5 ফ্র্যাকশনই থাকে, তাই না? তার মানে কি এটা ইন্টিজার হবে না। তারপরে 5/x আছে। হ্যাঁ, 5 এর নিচে 1 বসাইলে ঠিক আছে ইন্টিজার হয়, কিন্তু 5 এর নিচে 3 বসালে কি ইন্টিজার হবে? আর হবে না কিন্তু। আমরা যখন বলছি মাস্ট বি অ্যান ইন্টিজার, তার মানে কি আমার পসিবল যতগুলা ভ্যালু আছে সবগুলা দিয়ে মিলতে হবে। মাস্ট বির অর্থ দ্বারা এটা আমার পসিবল অ্যান্সার হচ্ছে চারটা দিয়ে মিলতে হবে মাস্ট বির মানে। তার মানে আমার 1 দিয়ে মিলছে কিন্তু 3 দিয়ে মিললো না, তার মানে এটাও ইন্টিজার না। x/30, এখানে 1 বসালে মিলতেছে না, ফ্র্যাকশনই থেকে যায়, এটাও হবে না।
অপশন ডি যেটা আছে 30/x, এখানে নিচে 1 বসাও 30 পাবা, নিচে 3 বসাও 10 পাবা, নিচে 5 বসাও 6 পাবা, নিচে 15 বসাও 2 পাবা। তার মানে কি এক্স এর 4টা মান দিয়ে আমি প্রত্যেকবারই কি পূর্ণ সংখ্যা পাইতেছি। তার মানে কি অপশন ডি সবসময় কি একটা ইন্টিজার হইতেছে না? জি ভাইয়া, এটা কি সবাই বুঝতে পারছো নাকি আরেকবার বলবো বলো? বুঝতে ক্লিয়ার পারছি ভাইয়া। ভাইয়া। বাকিটা বুঝছো তো? গেলাম কিন্তু সামনে। হুম। তাও বাসায় না বুঝতে পারলে সমস্যা নাই, এটা আহ আমরা ইয়ে বানাই ফেলছি, আমাদের ড্রাইভ বানাই ফেলছি। এখন ক্লাস শেষ হওয়ার 15-10 মিনিটের ভিতরে রেকর্ড পেয়ে যাবা। আর নতুন করে আমাকে কিছু বলা লাগবে না, আমি একটা লিংক দিব। ওই লিংকে আমাদের সবগুলা ম্যাথ আলাদা সেকশন আছে। ম্যাথের ভিতরে আবার আলাদা 2টা সেকশন আছে, একটা হচ্ছে শুধু স্লাইড যাবে, একটার মধ্যে শুধু রেকর্ড যাবে। জিকের আলাদা সেকশন, বাংলা আলাদা সেকশন, আর ইংলিশ আলাদা সেকশন আছে। খালি একবার অ্যাক্সেস নিবা, এরপরে আর আমাকে বলা লাগবে না, ক্লাস শেষে অটো পেয়ে যাবে সবকিছু। শুধুমাত্র ক্লাস লিংকের জন্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ক্লাস লিংক দেওয়ার জন্য আমি ইয়া খুলবো, গুগল ক্লাসরুম খুলবো, ওখানে ডেলি লিংক চলে যাবে। মানে যা অনেকে বলতেছে যে ফেসবুকে নাকি টাইম ওয়েস্ট হয়, এই জন্য আর কি ক্লাসরুম দিব। ওটা হচ্ছে তোমার ইমেইলেও নোটিফিকেশন যায় এবং তোমার ক্লাসরুম অ্যাপ থাকলে ওখানে নোটিফিকেশন যাবে। জাস্ট ওখানে ক্লিক করে আমাদের মিটে জয়েন করে ফেলবা, ফেসবুকে আর ঢোকা লাগবে না। কিন্তু ফেসবুকে থাইকো খালি আমাদের পেজে লাইক ট্যাগ দেওয়ার জন্য। আচ্ছা 15, if n is an integer divisible by 6 but not by 4, then which one can't be an integer? n একটা ইন্টিজার যেটা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 4 দ্বারা নয়। আচ্ছা বিভাজ্য জিনিসটা কি? মনে করো 10 আছে, 10 5 দিয়ে কাটা যায়, কাইটা কত থাকে? 0 থাকে, কোনো ভাগশেষ নাই। কিন্তু যদি এটা থাকতো 11/5, তাহলে কি হইতো? 2বার কাটা যেত এবং একটা ভাগশেষ 1 থাকতো। তাহলে এটা কি ডিভিজিবল না, 5 দ্বারা ডিভিজিবল না, মানে বিভাজ্য না। ঠিক আছে, তো এমনই এন একটা সংখ্যা যেটা 6 দ্বারা কাটা যাচ্ছে ঠিকই, কিন্তু 4 দ্বারা কাটা যাচ্ছে না। আচ্ছা এমন একটা সংখ্যা বলো তো যেটা 6 দ্বারা কাটতে পারে কিন্তু 4 দ্বারা না, একটা সংখ্যা বলে দাও। 30। হ্যাঁ 30, 6 দ্বারা কাটা যাবে, 4 দ্বারা কাটা যাবে না। এবং আমাদের এমনই দরকার কিন্তু এন একটা ইন্টিজার যেটা 6 দ্বারা কাটা যাবে কিন্তু 4 দ্বারা কাটা যাবে না। মানে কি আমাদের অ্যান্সার আসলে 30 হইতে পারতো। অ্যান্সার অপশন গুলো যদি এগুলো না দিয়া শুধুমাত্র এই একটা লাইন লিখতো, ঠিক আছে, তারপরে যদি বলতো উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্টিজার, এবং ওখানে যদি 30 থাকতো 30ই অ্যান্সার হইতো। ঠিক আছে, কারণ কি 30ই যেটা 6 দ্বারা কাটা যায়, 4 দ্বারা কাটা যায় না। কিন্তু এখানে আমাদের ডিরেক্ট সংখ্যা দেয় নাই, আবার ওই এন রেখে দিছে, এই জন্য আমাদের একটু চিন্তা করতে হইতেছে। তা আমরা কি করব? যখন একটা সংখ্যা বলবে একটা দিয়ে কাটা যায় আর একটা দ্বারা কাটা যায় না, তখন আমরা কি করব? সিম্পলি এই দুটো সংখ্যার লসাগু বের করব। লসাগু বের করি। 4 আর 6 হ্যাঁ 4 আর 6 লসাগু কত হয় দেখো? আর 12। যায় না, 12। ঠিক আছে, তাহলে এই দুইটার এলসিএম মানে লসাগু হচ্ছে 12। তো একটা দ্বারা কাটা যায় আর একটা দ্বারা কাটা যায় না দেখলেই দুইটা সিম্পলি লসাগু বের করব। তো লসাগু এবং লসাগুর যে মাল্টিপল অথবা গুণিতক গুলা, গুণিতক বলে বাংলাতে, ইংলিশে বলে মাল্টিপল। ঠিক আছে, মাল্টিপল মানে কি? নামতা, সামনে নাম তাগানো, মানে 12, 12 দুগুণা 24, 3 বারো 36, 4 12 48, এভাবে কোনোটাই হতে পারবে না। ঠিক আছে, মানে এই যখন এইগুলা দেখবো তখনই ধরে নেবো যে ওটা ইন্টিজার না। এন এর নিচে, এন এর নিচে যদি এখন 12 দেখি বলবো এটা ইন্টিজার হবে না। কারণ কি? এটা 6 দ্বারা কাটা যায় ঠিক আছে, কিন্তু 4 দ্বারা তো কাটা যাওয়ার কথা না, এটা 4 দ্বারাও কাটা যায়। তার মানে এই ইন্টিজার হবে না। অথবা n/24 দেখলে বলবো যে এই ইন্টিজার হবে না আমাদের শর্ত অনুযায়ী। এখন দেখি অপশনে কোনটা আছে 12 অথবা 12 গুণিতক এন এর নিচে। এই যে অপশন সি, n/12 আছে। 12 কি আমাদের এলসিএম বেরোছিল, এবং এর নিচে এলসিএম থাকলে আমরা বলবো যে সেটা আমাদের ইন্টিজার হবে না। সবাইকে বুঝছো এটা? জি জি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, এখানে অন্যরকম ম্যাথ আসতে পারে, মানে খালি মান চেঞ্জ করে দিবে, 6 4 না বলে 2 আর 3 বলতে পারে। সেম 3 দুগুণা 6, এটা লসাগু, তাহলে 6 12 18 যাই থাকবে এর নিচে ওইটাই ইন্টিজার না। আচ্ছা 16, the sum of first 5 numbers
of 10 consecutive integers numbers is 560. What is the sum of the last three? প্রথম কয়জনের সাম বলছে এখানে বলতো? 10 জনের নাকি 5 জনের? 5 জনের। হ্যাঁ 5 জনের বলছে। The sum of first 5 numbers, sum of প্রথম 5 জনের of 10 consecutive numbers, মানে 10 জন consecutive নাম্বার ভিতরে প্রথম 5 জনের সাম বলা হয়েছে এটা। যাদের একটা লাইন পড়া সাবজেক্ট বের করতে কষ্ট হয় তাদের জন্য বলি, আমরা একটা লাইন পড়বো, পড়া দেখবো প্রথম ভার্ব কই শুরু হইতেছে, পুরো লাইনটা পড়া প্রথম ভার্ব পাচ্ছে যে এখানে ইজ। ঠিক আছে, ইজ এর এবার আগে অনেক কথা আছে। প্রথম প্রিপোজিশন এখানে কোনটা? অফ। অফ, এটা Of. অফ। হ্যাঁ, তার মানে এই প্রিপোজিশন ঠিক আগে যে আছে সে হচ্ছে আসলে আমাদের সাবজেক্ট। তার মানে দি সামটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সামটা কত আসলে? 570। সাম কাদের? প্রথম 5 জনের। ঠিক আছে, তার মানে এই যে 560 কি প্রথম 5 জনের সাম। তাহলে কনজিকিউটিভ অড বলে না, কিছু বলে না, শুধু কনজিকিউটিভ নাম্বার বলছে, মানে কি এক এক করে বাড়তেছে। তো তার ভিতরে প্রথম 5 জনের আমার সাম দেওয়া আছে। সাম জানি আর ওদের সদস্য সংখ্যা জানি, কি বের করব? এভারেজ। হ্যাঁ, এভারেজ বের করব। ম্যাথে এভারেজের কথা উল্লেখ করে না, কিন্তু আমরা জানি এভারেজ করতে হবে। 560 বাই 5 কত আসে? 112। ওকে, 112টা কি এভারেজ, এবং ওরা কয়জন ছিল? ওরা 5 জন। যখন সদস্য সংখ্যা অড, যেটা এভারেজ সেটাই কি মিডল নাম্বার। এবং মিডল মিডল নাম্বার নাম্বার। জানাতে কি সুবিধা হয়েছে, ওরা 5 জন ছিল, মিডলে 12, তার মানে কি এই পাশে আরো 2 জন আছে, 13 14, এই পাশে আরো 2 জন আছে, 111 110। 5 জন পেয়ে গেছি। এতটুকু সবাই বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো প্রথম 5 জন যদি এটা হয়, আমার চাইছে কি লাস্ট 5 জনের সাম। তো প্রথম সিরিয়ালি 5 জন যদি লাস্টের 5 জন, তো আমরা এনে বের করতে পারি 16 17 18 19। এই যে এখন 5 জনকে চিনি, কি করতে হবে? সাম করতে হবে। সাম করে দাও, দেখো কত আসে। A number option. হ্যাঁ, 585। দেখো সবার 885 হয় নাকি? অন্য কিছু আসে কারো? না ভাইয়া। ওকে, ফাইভ হয়ে গেলাম। 5 আসবে। 17। What is the sum of all integers between 1 and 69 inclusive? কি বললো? ইন্টেজার 1 আর 69 এর ভিতরে যতগুলো ইন্টেজার আছে ওদের সাম, যোগফল কত? এখন কথা তো এতটুকু হইলেই চলতো, ইনক্লুসিভে বাতি করাটা কেন বলছে সেটাই এখন বুঝতে হবে আসলে। তো যদি কোশ্চেনটা শুধু এতটুকু থাকতো, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে 1 থেকে 100 ভিতরে সংখ্যা কয়টা, আমরা বলি কয়টা? 99টা। ঠিক আছে, 1 থেকে 100 এর মধ্যে। মধ্যে মানে কি এদের ভিতরে যতটুকু আছে। কিভাবে বের করে? যে 100 মাইনাস 1 করে দিয়ে বলে যে এখানে 99টা সংখ্যা আছে। ঠিক আছে, কিন্তু যখন বলতেছে আমার ইনক্লুসিভ, তার মানে কি আমার এই 100কেও কাউন্ট করতে হবে, 1কেও কাউন্ট করতে হবে, মানে কাউকে বাদ দেওয়া যাবে না। মানে মধ্যে বলতেছে, কিন্তু মধ্যে বলতে শুধু মিডলের মানগুলাই নেব না, ওকেও নিতে হবে। মানে আমার কোশ্চেনটা যদি এমন হইতো, 1 যেহেতু, তাহলে আমরা কনফিউশন হইতেছে। কিন্তু যদি এমন বলতো 5 থেকে 95 ভিতরে সংখ্যা কয়টা, তখন আমরা কি বলতাম? 95 আর 5 কাইটা বলতাম কি 90টা আছে, এমন বলতাম না আমরা? এমনই বলতাম কিন্তু আমরা ম্যাক্সিমাম। ঠিক আছে, কিন্তু যখন ইনক্লুসিভ বলবে তখন জিনিসটা হবে এমন, 95 মাইনাস 5 মানে কত? 90 প্লাস 1 যোগে। এক্সট্রা একটা 1 যোগ করতে হবে, 91 করতে হবে। ঠিক আছে, তাহলে আসলে যখন বলবো ইনক্লুসিভ, তখন ওই দুজনের ডিফারেন্সের সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমরা পারফেক্ট অ্যামাউন্টটা পাবো। ওরা আসলে কিন্তু 91 জন। ইনক্লুসিভ বললে 91 জন হয়ে যাবে। ইনক্লুসিভ কথাটা যদি না বলতো, তখন ওরা কতজন হইতো? 90। কেন বলতেছি এই কথাটা? কারণ আমাদের সদস্য সংখ্যা আসলে কত সেটা আমাদের জানতে হয়। তাহলে আসলে ওরা কয়জন? যেহেতু ইনক্লুসিভ বলছে 69
থেকে একের ভিতরে ওরা হচ্ছে 68 জন এবং ইনক্লুসিভ বলাতে আরো এক এক্সট্রা যোগ করতে হয়। যোগ করলাম মানে আসলে 69 জনই, মানে এখানে ওরা সদস্য কয়জন? 69 জন। এতটুকু সবাই বুঝছে নাকি? দেখো, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো ইনক্লুসিভ কথাটার একটা গুরুত্ব আছে। এখন আসলে কি করতে হবে দেখো, তাহলে ওদের সাম বের করতে বলছে। সাম থাকলে আমাদের একটা সুবিধা হতো, কিন্তু এখন সাম বলছে বের করো। ঠিক আছে, এটা কিভাবে করব? যে ক্লাসটা দেখছো সে এখন সারিন দেখছিলা, বলো এটা কিভাবে করছি? মনে আছে? আচ্ছা, যদি মনে না থাকে তা আমরা না ভাই, দেখি কি এটা তো করা যায়। মনে নাই। আচ্ছা, এভারেজ তাও বের করা যাবে। দেখো, এভারেজ এভারেজ আরেকভাবে বের করা যায়, সেটা হচ্ছে কি দেখো, যখন আমরা প্রথম এবং শেষ নাম্বারটা জানবো। প্রথম কে এখানে 1, শেষ কে 69। ঠিক আছে, এভারেজ মনে করো লম্বা একটা ইয়া গ্রুপ আছে, মনে করো 1, 2, 3, 4 এমন আছে। ঠিক আছে, তা আমি মিডলে কাউকে জানি না, তখন আমি কি করব? প্রথম এবং শেষ জনকে যোগ করব। আর ওরা কয়জন নিচ্ছি? 2 জন নিচ্ছি না, 2 দিয়ে ভাগ করে দিব, তাও আমাদের এভারেজ বের হবে। বুঝছো? এখন এটা যেহেতু জোড় সংখ্যা, এই জন্য বুঝতেছো না, আমরা বিজোড় সংখ্যা দিয়ে ট্রাই করি। 1, 2, 3। এখন মনে করো মাঝখানে যে 2 আছে তুমি জানো না, তাহলে লাস্টের 2 জনকে যোগ করলা। 4/2 জন যেহেতু নিচ্ছ, তাহলে 2 দিয়ে ভাগ করবা। টোটালি কজন সেটা দিয়ে ভাগ করবা না। তাহলে কত আসে এখানে? 4/2 মানে 2, মানে এভারেজ 2 আসে, এবং দেখো মিডলও 2 আছে আসলে। ঠিক আছে, তাহলে যখন আমরা জানি না যে মাঝের সংখ্যাগুলা কে কে, তাহলে প্রথম এবং শেষ জন নিব, এবং যেহেতু 2 জনেরটা যোগ করতেছে, তাহলে ভাগ করবো 2 দিয়ে। এটা ফর্মুলা লিখে রাখতে পারো যে এভারেজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম প্লাস সেকেন্ড টার্ম বাই 2, বা বাংলা লিখলে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। ঠিক আছে, এভারেজ এভাবে বের করা যায়। এখন এখানে কত আসে? 70/2 মানে কত? 35 আসবে 35। ভাইয়া। তার মানে অ্যান্সার 35। হবে 35 ইন্টু 69। আচ্ছা, এটা সামনে যায় আগে আস্তে আস্তে। তো এভারেজ এখন আমি 35 জানি, এখন আমি এভারেজ জানি। ঠিক আছে, এবং ওরা কয়জন সেটাও জানি। দেখো কয়জন ওরা? 69 জন জানি, মানে আমি এভারেজ জানি, আমি এন জানি। আমি তাহলে সাম বের করতে পারবো, কারণ আমরা কি জানি? সাম ইকুয়াল টু কি, এভারেজ ইকুয়াল টু কি, সাম বাই এন। তাহলে সাম কত হবে? এন ইন্টু এ। এখন বসাই দেই, ওরা 69 জন আর ওদের এভারেজ বের করছি আমি কত? 35। বাস, এখন 12 যাবে। কত বের হয় দেখো? অপশন এই হয় নাকি? কি? অপশন এই হবে। তাহলে এই ম্যাথটা একটু কঠিন লাগতেছে, এর কারণ হচ্ছে এখানে আমাদের আহ ওরা সাম কত সেটা আমাদের আগে দেওয়া ছিল না, ওটা আমাদের বের করতে হবে অন্য জায়গায়, যেটা আমাদের আগে করা ছিল। এই জন্য আমরা নতুন একটু টেকনিক খাটাইছি, এবং এই ম্যাথটা একবার করলে পরবর্তী ম্যাথগুলো এমনি মনে থাকবে। ঠিক আছে, কঠিন লাগবে না। এটা যদি মাথায় রাখো, যে যদি এভারেজ মানে সাম না দেখা থাকে, তাহলে কি করছি আমরা? আমরা আগে এভারেজটা বের করার ট্রাই করছি। আচ্ছা, এটা আরেকবার দেখো বাসায়। 18। The average of 5 consecutive integers is 6. What is the largest number? 5টা কনজিকিউটিভ ইন্টিজারের এভারেজ দেওয়া আছে, সদস্য দেওয়া আছে, এভারেজ দেওয়া আছে। কি বের করব? লার্জেস্ট নাম্বার। 8। আচ্ছা, এখানে জিনিসটা কি হতে পারে দেখো, ওরা সদস্য সংখ্যা কি অডে আছে, ওদের এভারেজ দেওয়া আছে। যখন সদস্য সংখ্যা হয় অড, ওদের যেটা এভারেজ সেটাই কি মিডল সংখ্যা না? সেটাই তো মিডল সংখ্যা। মানে আমার অ্যান্সার আসলে বলাই আছে। দেখো, এভারেজ 6 মানে মিডল সংখ্যা 6। ওরা কয়জন? 5 জন। তার মানে এদিকে কি হবে? 7, 8, এদিকে হবে হচ্ছে 5, 4। আমাদের বলছে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে এই যে 8, মানে অপশন এ। সবাই বুঝো নাকি এটা আবার বলবো? না ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তা আরেকবার বলি, যেহেতু ওরা সদস্য সংখ্যা 5 জন, অড, অড মানে যেটা এভারেজ সেটাই মিডল। আমার এভারেজ বইলেই দিচ্ছে, আমার আলাদা করে বের করা লাগে না, অন্য ম্যাথে যা করা লাগছিল। তো এভারেজ যেহেতু 6 মানে সেটাই মিডল, এবং ওরা 5 মানে এদিকে 2 জন এদিকে 2 জন, 2 জন নিয়ে ফেলছে, কারণ শুধু কনজিকিউটিভ বলছে, অড বা ইভেন বলে না, মানে এক এক করে বাড়লো। সবাইকে চিনি এখন, সবচেয়ে বড় কে? 8, অপশন এ। 9।
The average of 4 consecutive odd positive integers is always an dash number. 4টা consecutive odd positive নাম্বারের এভারেজ কত হয় চেক করতে হবে। চেক করি, 4টা consecutive odd নাম্বার নেই আমরা পজিটিভের দিকে। তো পজিটিভ অড নাম্বার কি কি হতে পারে? 1, 3, 5, 7। 4 দিয়ে ভাগ দিয়ে ওরা 4 জন, মানে কত আসে দেখো, 12 আর 4 কত, 16/4, মানে অ্যান্সার 4 আসে। কি আসে অ্যান্সার? ইভেন না? তার মানে কি 4টা অড নাম্বারের এভারেজ সবসময় কি বের হইতেছে? ইভেন। 1 ঠিক আছে। অনেকে চিন্তা করতে পারো অডও তো বের হতে পারতো অন্য কোনো মান নিলে, না বের হবে না, ওই যে ইভেনই বের হবে। ঠিক আছে, এবং আর এটা ইভেন একটা শর্ট। অড বের হবে। হ্যাঁ, সবসময় ইভেনই বের হবে, তুমি অন্য কোনো সংখ্যা নিলেও ইভেনই বের হবে। 20. If x is an odd integer, for which of the following equations must y be an even integer? x কে odd বলে দিচ্ছে, কোন সংখ্যাকে যদি odd বলে আমরা কি নিব? 1 হ্যাঁ, odd বললেই 1 ধরে নিব, 1 ধরতে না পারলে 3 ধরতাম। আচ্ছা, এখন কি বলছে? For which of the following equations must y be an even integer? তাহলে x এর মান 1 ধরলে অপশনগুলোর ভিতরে কোনটায় y এর মান আমার ইভেন হবে? অপশন এ চেক করি। x y = 5, যেটা x এর মান যদি আমি 1 নেই, y মান কত আসে? 5/1, মানে কি 5 আসে। ইভেন হলো না। তোমরা অন্য তিনটা চেক করো, কোনটায় দেখো ইভেন পাওয়া যায়। বি নাম্বার ভাইয়া, x প্লাস y এর মান যদি 7 ধরি তাহলে 8 হয়। ডি তে না, আচ্ছা ডি। আচ্ছা আমরা দেখি। আচ্ছা, এটা 1 ধরি না, তাহলে y = কি 7 হইলো না তো, আমার ইভেন দরকার। সি নেই, 2y + y = 6, 2y y এর মান 2x। ইভেন ধরতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে y = 6 মাইনাস 2 × 1, মানে কি 4। অপশন সি না তাহলে? জি ভাইয়া। হ্যাঁ, অপশন সি তে আমাদের ইভেন আসতেছে। এটা বুঝো নাকি সবাই? দেখো, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই ক্লাসে আমাদের প্রথম 20টা ম্যাথ শেষ হইলো। তো এখন নেক্সটে তোমাদের কাজ কি হবে? এই 20টা ম্যাথই রেকর্ড আসতেছে, যাদের একটু সমস্যা আছে ক্লাসটা 1.5 অথবা 2 স্পিডে দিয়ে তাড়াতাড়ি দেখে ফেলবা। ঠিক আছে, ক্লাস করাইতে আমার লাগছে 1.5 ঘন্টা, তোমাদের দ্বিগুণ স্পিডে দিলে তোমাদের আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে, কারণ তুমি আরো কাটবা। ঠিক আছে, আধা ঘন্টার ভিতরে হয়ে যাবে। তার ঠিক পরে কাজ হবে যে এখান থেকে আগে এই বেসিক গুলা পড়ে আসা। ম্যাথ যত ভালোই বুঝে, বেসিকটা কিন্তু পড়ে আসতে হবে স্যাম্পল কোশ্চেনের আগ পর্যন্ত যা দেওয়া আছে, কারণ এগুলা বিউপিতে অথবা আইবি তে না লাগলেও জাহাঙ্গীরনগরের বিউনিটে ঠিকই লেগে যাবে। এখন তুমি তো একবার শুধু আইবি এর জন্য, একবার শুধু বিএপির জন্য, একবার শুধু বিউনিটের জন্য পড়বা না, সব একসাথে পড়তেছো। এই জন্য স্টেপ হবে ক্লাস শেষ করা, এখানে বেসিকটা আগে দেখা, এখানে স্যাম্পল কোশ্চেনটা আগে দেখা, স্যাম্পল কোশ্চেন দেখেই ঠিক জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা দেখবা। ঠিক আছে, গেল তোমার 3টা স্টেপ। জাহাঙ্গীরনগর দেখে এবার ডিরেক্ট চলে যাবো হচ্ছে সাইফুডসের পার্টে। সাইফুডসের পার্টে শুধুমাত্র দাগানো গুলা দেখবা। কেউ যদি মনে করো যে ম্যাথ খুব বেশি দেখতে চাও, সাইফুডসের দাগানো দেখেও অন্য সবগুলো দেখতে পারো, মানে সাইফুডসেরই। ঠিক আছে, কিন্তু ওই ভার্সিটি ম্যাথের সবগুলো দেখার দরকার নাই, এখানে খুবই ইজি ইজি ম্যাথ, ওগুলা আসলে বিউপি তে আসবেও না, আইবি তেও আসবে না, এত ইজি ম্যাথ। জাহাঙ্গীরনগরের জন্য তুমি ওই জাহাঙ্গীরনগরের যে প্রিভিয়াস যেগুলো আসছে এবং স্যাম্পল দেখলেই চলবে। তারপরে আসে হচ্ছে মেন্টরসের পার্টগুলো ম্যাক্সিমাম আমরা করে ফেলছি। এই যে মেন্টরসের ম্যাথগুলো ম্যাক্সিমাম আমরা করে ফেলছি যেগুলো আসার মতো। এর বাকিগুলো যে তোমার মনোযোগ দেখবা, তাহলে সবার শেষে দেখবা, যখন সব দেখা শেষ তখন দেখবা। ঠিক আছে, এর আগে না। আর আমাদের সপ্তাহে ম্যাথ ক্লাস 2টা, কিন্তু ঈদের আগে ম্যাথ ক্লাস 1টা, তাহলে তুমি প্রথম ক্লাসে একটু টাইম নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর বাকি সবগুলাই দিনেরটা দিনে চলে যাবে আমাদের ইয়াতে, ড্রাইভে চলে যাবে।